এবার পড়বো চ্যাপ্টার 4। সো এইবারে হচ্ছে আমরা পড়বো চ্যাপ্টার 4, তোমাদের পর্যায় সারণী। অনেক ইজি একটা চ্যাপ্টার, আমি একদম মানে কি বলে দেখি আমরা কত দ্রুত এই চ্যাপ্টারটা পড়তে পারি। এখন আমাদের টার্গেট হচ্ছে ফাইনাল শর্ট ক্লাসে আমরা কত দ্রুত একটা চ্যাপ্টার পুরোপুরি পড়ে ফেলবো। প্রথমে আসো পর্যায়ের গ্রুপ নির্ণয়। ভাইয়া বুঝাই, মনে করে একটা মৌল লিখলাম সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এরকম পাই 1s2 2s2 2p6 3s1। ঠিক আছে কিনা বলো তো? ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস তো আর তোমরা পারো। মনে রাখবা একটা মৌলের সর্বশেষ শক্তিস্তর যেটা, একটা মৌলের সর্বশেষ শক্তিস্তর নাম্বারটা হচ্ছে তার পর্যায় নাম্বার। তাহলে এই মৌলের পর্যায় কত বলো তো? এই মৌলের পর্যায় হইতেছে 3। এই মৌলের কত পর্যায় হইতেছে 3। এটা হচ্ছে একটা মৌলের সর্বশেষ শক্তিস্তর নাম্বারই হচ্ছে তার পর্যায় নাম্বার। তাহলে এই মৌলের পর্যায় হচ্ছে 3। ঠিক আছে, তারপরে ভাইয়া পর্যায় বের করা শেষ। এবার হচ্ছে একটা গ্রুপ কেমনে বের করা হয়? গ্রুপ বের করার রুল আছে 3টা। বলো, গ্রুপ বের করার রুল আছে 3টা। সো রুল 1 হইতেছে, দেখো গ্রুপ বের করার রুল 1 হইতেছে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে, দেখো সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, শুধু এস অরবিটাল অরবিটাল থাকলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার। দেখো এটার সর্বশেষ শক্তি স্তরে অনলি এস অরবিটাল আছে, এই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার। তাহলে এটার গ্রুপ হইতেছে 1। দেখো আমরা বর্ণনা না লেখা বই থেকে পড়বো। সো হোয়ার ইজ মাই বুক, হোয়ার ইজ মাই বুক, বুক বুক কই, এটা একটু ডাউনলোড করে রাখি, কাজে আসবে। ওকে, দেখো দেখা যায়, দেখা যায় বলো তো? দেখা যায়, সরাসরি বই থেকেই পড়ি। আমাদের গ্রুপ নাম্বার বের করার শর্ত কি? এই যে গ্রুপের গ্রুপ নাম্বার বের করার রুল হইতেছে 3টা। ভাই রুল কয়টা? গ্রুপ নাম্বার বের করার রুল হইতেছে 3টা। ঠিক আছে, গ্রুপ নাম্বার বের করার রুল হইতেছে 3টা। কয়টা? 3টা। এই যে গ্রুপ নাম্বার বের করার রুল হইতেছে 3টা। রুল 1 কি ভাইয়া? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকলে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নাম্বার। এটা হচ্ছে রুল 1। তাহলে এখানে দেখো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে এর সর্বশেষ শক্তি স্তরে অনলি একটা এস অরবিটাল পাইছে, যে এস অরবিটাল ইলেকট্রন হইতেছে এর গ্রুপ নাম্বার। ঠিক আছে, সো এটা হচ্ছে রুল 1। তারপরে আসো রুল 2। তারপরে আসো রুল 2। রুল 2 হচ্ছে শুধুমাত্র গ্রুপের ক্ষেত্রে আমরা পড়তেছি, পর্যায়ে তো আর একটাই রুল। মনে করো আমি ফসফরাস বাইর করলাম, ফসফরাস 15, এর ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s2 2s2 1s2 2s2 2p6 3s2 3p3। এটা হচ্ছে ফসফরাস, ফসফরাস 15 না? তো দেখো প্রথমে তো পর্যায়ে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর নাম্বারই তার পর্যায়। তো এটার পর্যায়ে কত বলো তো? এটার পর্যায় হইতেছে 3, এর সর্বশেষ শক্তি স্তর নাম্বারই হচ্ছে 3, দিলে এটার পর্যায় 3। বা এটার গ্রুপ কি? এটার গ্রুপ হইতেছে, দেখো এটা রুল 2-তে পড়ে। রুল 2 হইতেছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে এস আর পি অরবিটাল থাকে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে এস আর পি অরবিটাল থাকে, তাহলে এস আর পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ নাম্বার। সরি, এস আর পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আরও 10 যোগ করতে হবে। দেখো এস আর পি এর ইলেকট্রন সংখ্যার সাথে আরও 10 যোগ করলে যা পাবো এটা হবে তার গ্রুপ নাম্বার। এটা হচ্ছে রুল 2। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কইরা সর্বশেষ শক্তি স্তরে যদি এস আর পি অরবিটাল থাকে, তাহলে এস আর পি অরবিটালের ইলেকট্রনের সাথে আরও 10 যোগ করলে গ্রুপ নাম্বার পাবা। তাহলে এটার আনসার কী হবে বলো তো? এসে আছে 2টা ইলেকট্রন, পিতে আছে 3টা, আরও 10 যোগ করলে কত আসে? 15। তাহলে আমরা পাইলাম এই ফসফরাসের গ্রুপ নাম্বার হচ্ছে 15, এবং এটা হচ্ছে রুল 2। দেখো তো কি বলছে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস ও পি অরবিটাল থাকে, তাইলে ওই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই ওই মৌলের গ্রুপ নাম্বার। ঠিক আছে, এরপরে আসুন নিয়ম 3। এরপরে কি? নিয়ম 3। সো নিয়ম 3 বা রুল 3। রুল 3 কি ভাইয়া? রুল 3 হইতেছে, দেখো মনে করো আমরা একটা মৌল লিখলাম, সেটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তাই না? 1s2, এটা ইলেকট্রন বিন্যাস করো 2s2 2p6 3s2 3p6, তাই না? তারপরে দেখো 4s2, এ হলো 20, তারপরে 3d5 হয়, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ।
তো প্রথমত এটার পর্যায় কত বলো তো? এটার পর্যায় হচ্ছে তার সর্বশেষ শক্তিস্তর নাম্বার, তার সর্বশেষ শক্তিস্তর 4, তাইলে পর্যায়ে 4। গ্রুপ কি ভাইয়া? এই যে এটাতে দেখো সর্বশেষ শক্তিস্তরে এস অরবিটাল আছে, তাহলে রুল 1-এ পড়ে যেতেছে না। দেখো রুল 3-তে বলতেছে যদি কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে এস অরবিটাল থাকে এবং তার আগে যদি ডি অরবিটাল থাকে, কি বলছি? এই যে দেখো যদি সর্বশেষ শক্তিস্তরে এস অরবিটাল থাকে, কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তিস্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস আর ডি এর মোট ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ নাম্বার। তাইলে এস ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? বলো এটার সর্বশেষ শক্তিস্তরে এস অরবিটাল আছে, আগে ডি অরবিটাল আছে, তাহলে এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ পাবো। এস এ আছে 2টা, ডি এ আছে 5টা, যোগ করলে 7 পাইলাম, এটাই তার গ্রুপ নাম্বার। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে আসো, তাহলে পর্যায়ে গ্রুপ বের করা আমাদের জন্য ব্যাপারই না। এই যে এটাতে বলছে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক উদ্দীপকে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। ওয়াই মৌল কি? ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 12 বলছে। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 12 বলছে, তাই না? তাহলে অবভিয়াসলি ওয়াই মৌল ওটা যে ম্যাগনেসিয়াম, এটা বুঝতে অসুবিধা নাই। ওয়াই মৌলের কি বলছে বলো তো? পারমাণবিক সংখ্যা 12। তাহলে আমরা বুঝে গেলাম ওয়াই মৌলটা কি? ওয়াই মৌলটা হচ্ছে অবভিয়াসলি ম্যাগনেসিয়াম। এবার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে অবস্থান, তাইলে এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তো ভাইয়া, কি হবে? 1s2 2s2 2p6 3s2, তাই না? এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই যে 10টা আর 2টা। তাহলে বলো তো প্রথমত এটার পর্যায়ে কি হবে? এটার পর্যায়ে দেখো সর্বশেষ শক্তিস্তর 3, তাহলে এটার পর্যায়ে হচ্ছে 3। এটার পর্যায়ে কি 3? বা এটার গ্রুপ কি? আমরা জানি সর্বশেষ শক্তিস্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, সর্বশেষ শক্তিস্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন হয় গ্রুপ নাম্বার, এজন্য এটা হচ্ছে গ্রুপ 2। এটা কোন রুলে পড়তেছে বলো তো? এটা রুল 1-এ পড়তেছে। তো একদম ইজি, এটা একদম ইজি না বলো তো? একদম ইজি। তাইলে এটাই শেষ। পর্যায় সারণীতে অবস্থান বের করতে বসে, তো লিখবা যে অতএব এই ম্যাগনেসিয়াম মৌলটি 2-3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে অবস্থিত। শেষ। এরপর দেখা বলছে উদ্দীপকের উল্লেখিত মৌল 3টির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। এই জিনিসটা একটু বেসিক থেকে শেখাই। মনে রাখবা একই পর্যায়ে যদি মৌলগুলা থাকে, লাইক একই পর্যায়ে, মনে করো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, অ্যালুমিনিয়াম পরে সিলিকন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই যে এগুলো সব একই পর্যায়ের মৌল, তাই না? এগুলো হচ্ছে 3 নাম্বার পর্যায়ের মৌল। সো মনে রাখবা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। কি বলছি বলো তো? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। ভাই কি বুঝাইতে পারছি বলো তো? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। এখন কোয়েশ্চেন, কেন কমে? কেন কমে বলো তো? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, তার কারণ হইতেছে আমরা এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে বুঝি। এই যে সোডিয়াম আছে, সোডিয়ামের যদি আমরা হচ্ছে তার হচ্ছে গঠনটা লিখি, দেখো সোডিয়ামের 3টা শক্তিস্তর আছে, তাই না? সোডিয়ামের শক্তিস্তর আছে কয়টা? 3টা। এর প্রথম শক্তিস্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তিস্তরে আছে 8টা ইলেকট্রন, তাই না? এলো 10টা এবং তৃতীয় শক্তিস্তরে আছে 1টা ইলেকট্রন। এটা হচ্ছে সোডিয়াম। সেম কাহিনীটা বলো ম্যাগনেসিয়ামে ইলেকট্রন কয়টা? জাস্ট আমরা এটারে ম্যাগনেসিয়াম করি। ম্যাগনেসিয়ামে হচ্ছে ইলেকট্রন 12টা। 12টা না? তাহলে 12টা হইলে দেখো এই সব স্ট্রাকচার সেম, শেষে একটা ইলেকট্রন বাড়লো। এখন একটা জিনিস ভালো মতো বুঝবা, দেখো একই পর্যায়ে আছে মানে কি সবগুলাতে শক্তিস্তর সংখ্যা সেম। আর্গন পর্যন্ত যাও, এগুলার শক্তিস্তর এই 3টাই থাকবে। তো সেম শক্তিস্তর থাকলে যেটা হয়, কেন্দ্র থেকে কি বলছি, কেন্দ্র থেকে ওই শক্তিস্তর পর্যন্ত যে দূরত্বটা, এটা তো সেম থাকে। সেম শক্তিস্তর থাকলে কি হয় বলো তো? কেন্দ্র থেকে ওই কক্ষপথ পর্যন্ত যে দূরত্বটা, বা কেন্দ্র থেকে ইলেকট্রন পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা সেম থাকে। বাট একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় বলতো? ওই শক্তিস্তর সংখ্যা সেম থাকে, বাট প্রত্যেকবার নতুন করে ইলেকট্রন যুক্ত হয়। আমরা যদি অ্যালুমিনিয়ামে যাই, তাহলে আরেকটা ইলেকট্রন যুক্ত হবে। দেখো আমরা যদি অ্যালুমিনিয়ামটা করি, এই যে আমরা যদি অ্যালুমিনিয়ামটা করি, ভালো মতো বুঝবো, আমরা যদি এখানে অ্যালুমিনিয়াম আঁকি, এই যে অ্যালুমিনিয়ামে এখানে আরেকটা ইলেকট্রন যুক্ত হবে। অ্যালুমিনিয়ামে কি হবে বলতো? আরেকটা ইলেকট্রন যুক্ত হবে। সো আরেকটা ইলেকট্রন যুক্ত হয়েছে। সো বাম থেকে ডানে গেলে প্রত্যেকবার নতুন করে ইলেকট্রন যুক্ত হয়। নতুন করে ইলেকট্রন যুক্ত হইলে দেখো ওই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাইরে যায়। দেখো এখানে একটা ইলেকট্রন যে আকর্ষণ করবে, এখানে কিন্তু 2টা ইলেকট্রন। সো এই 2টা ইলেকট্রন নিউক্লিয়াসে বেশি আকর্ষণ করবে, কারণ 2টা ইলেকট্রন বাড়ছে, সেমভাবে নিউক্লিয়াসে প্রোটনও 2টা বাড়ছে। মানে এখানে মনে করে 11টা প্রোটন, মানে এখানে
বাইরে যেমন ইলেকট্রন বাড়তেছে ভিতরে কিন্তু প্রোটনও বাড়তেছে, স্বাভাবিক না? তাহলে প্রোটনের প্রতি দেখো, প্রোটনের প্রতি ইলেকট্রনের আকর্ষণ থাকবে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে না? অবভিয়াসলি থাকবে। দেখো এখানে হচ্ছে একটা ইলেকট্রন আকর্ষণ করতেছে, এখানে দুইটা, এটাতে তিনটা ইলেকট্রন আকর্ষণ করতেছে। তাহলে আকর্ষণ যদি করে, এই যে নিউক্লিয়াসে যদি ইলেকট্রনগুলো আকর্ষণ করে, তাহলে এইভাবে আকর্ষণ করলে কী হয়ে যাবে বলো তো? ওই নিউক্লিয়াসের কাছাকাছি আসতে চাই, এবার কাছাকাছি আসতে চাইলে আকার ছোটো করে ফেলবে। ভাই কি বুঝাইতে পারছি বলো তো? তাইলে আমাদের এটার বর্ণনা আমরা কেমনে লিখবো? বর্ণনা আমি মুখে বলে দিব। দেখো, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে বা পারমাণবিক আকার কমে। তার কারণ হইতেছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে নতুন করে শক্তিস্তর যুক্ত হয় না। নতুন করে কি শক্তিস্তর যুক্ত হয় না? একই শক্তিস্তর থাকে, কিন্তু প্রত্যেকবারই শেষ শক্তিস্তরে নতুন করে ইলেকট্রন যুক্ত হয়, যার ফলে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং আকর্ষণ বেড়ে যাওয়ার ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। এটা হচ্ছে পরমাণুর বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে, এটার এখন হইতেছে ভাই একই গ্রুপের উপর থেকে নিচে নামলে, দেখো একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। আমরা একটা যদি দেখি, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। যেমন ধরো এক নাম্বার গ্রুপ যদি দেখি, লিথিয়ামের নিচে আছে কি? সবার প্রথমে আছে কি বলো তো? সবার প্রথমে আছে হাইড্রোজেন, নিচে আছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, তাই না? রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলা ঠিক লিখছি না ভুল লিখছি বলো তো? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা হচ্ছে গ্রুপ একের মূল্য। এটা হচ্ছে গ্রুপ একের মূল্য। সো আমি বলছি একই গ্রুপের উপর থেকে নিচে নামলে, দেখো একই গ্রুপের উপর থেকে নিচে নামলে, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় বলো তো? একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় বলো তো? আকার বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। এখন কেন বাড়ে এই জিনিসটা বুঝতে হবে, শুধু বাড়লেই জানতে হবে না, কেন বাড়ে ওইটা একটু বুঝতে হবে, না এলে ঝামেলা আছে। যেমন ধরো এখানে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেনের শক্তিস্তর একটা, তারপরে নিচে আছে লিথিয়ামের শক্তিস্তর দুইটা, এর নিচে আছে সোডিয়ামের হচ্ছে তিনটা। এই যে দেখো এটা কি? এটা আমি লিথিয়াম, এটা কি দিছি? লিথিয়ামের শক্তিস্তর দুইটা। কজ গ্রুপ সংখ্যা বাড়তেছে মানে কি? দেখো নিচে গেলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়ের মূল্য, এটা 2 নাম্বার পর্যায়ে, এটা 3 নাম্বার পর্যায়ে, এটা 4 নাম্বার পর্যায়ে। যত নিচে দিয়ে নামতেছে তত পর্যায়ে বাড়তেছে মানে কি? প্রত্যেকবার নতুন করে শক্তিস্তর যুক্ত হইতেছে। আমি পুরোটা আঁকলে বুঝবা। দেখো হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, লিথিয়ামে থাকে 3টা ইলেকট্রন। কটা ইলেকট্রন? 3টা। এখানে 2টা, এখানে একটা। পরে আসে সোডিয়ামে ইলেকট্রন থাকে কটা জানো? সোডিয়ামে ইলেকট্রন থাকে হচ্ছে 11টা। সোডিয়ামে ইলেকট্রন কয়টা থাকে? 11টা। প্রথম শক্তিস্তরে 2টা, দ্বিতীয় শক্তিস্তরে 8টা এবং তৃতীয় শক্তিস্তরে কয়টা? তৃতীয় শক্তিস্তরে 1টা। এই 11টা ইলেকট্রন থাকে সোডিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? 11টা ইলেকট্রন থাকে। এখন দেখো উপর থেকে নিচে নামার সময় কি হইতেছে? প্রত্যেকবারই দেখো সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা সেম থাকতেছে, বাট প্রত্যেকবারই নতুন করে শক্তিস্তর যুক্ত হইতেছে, যার ফলে নিউক্লিয়াস থেকে ওই শক্তিস্তরের বা নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের দূরত্ব বাড়তেছে না? দূরত্ব বাড়লে এখানে তো এমনি আকার বৃদ্ধি পাইতেছে বা আকর্ষণ তো কমতেছে। দূরত্ব যত বাড়বে তত আকর্ষণ কমবে। তো দেখো উপর থেকে নিচে নামলে আকার বাড়ে কেন? উপর থেকে নিচে নামলে প্রত্যেকবারই নতুন করে একটা শক্তিস্তর যুক্ত হয়, যার ফলে আকার বাড়ে। এখন মনে রাখবে এখানে যতই আমি ইলেকট্রন আনি, শক্তিস্তর বাড়ার ফলে যতটুকু বৃদ্ধি পায়, এখানে হচ্ছে 1000টা ইলেকট্রন দিয়ে দিলেও ওইটা হচ্ছে আগের মতো হ্রাস করতে পারবে না, মানে ওই দ্বিতীয় শক্তিস্তরের মতো করতে পারবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? শক্তিস্তর বাড়লে সবসময় হচ্ছে মানে ওই আকারটা খুব বেশি আকারে বৃদ্ধি পায়। এজন্য মনে রাখবা পর্যায় সারণীর, মনে করো 2 নাম্বার পর্যায়ে যতগুলা মৌল আছে, এই সবগুলার আকার থেকে 3 নাম্বার পর্যায়ে সবচেয়ে ছোট মৌল যেটা আছে ওইটার আকার বড়। বুঝাইতে পারছি? মনে করো 3 নাম্বার পর্যায়ে সবচেয়ে ছোট মৌল হচ্ছে আর্গনের আকার সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 2 নাম্বার গ্রুপের সবচেয়ে বড় মৌল হচ্ছে, বড় আকারের মৌল হচ্ছে লিথিয়াম। এই লিথিয়াম থেকেও এই আর্গনের আকার বড় হবে, ঠিক আছে? সো এটা মনে রাখিও, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তাহলে আমরা আলটিমেটলি এটা বুঝছি, এই যে একই পর্যায় সারণী এরকম যদি থাকে, এই যে এটা হচ্ছে বাম থেকে ডান, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, ঠিক আছে? আর এটা হচ্ছে উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, ডান, ঠিক আছে? বুঝছি। এখন এই আকারের সাথে কার কীরকম সম্পর্ক জানতে হবে। তখন আকারে এখানে অনেকগুলো আছে, দেখো পর্যায়বৃত্ত ধর্ম অনেকগুলো আছে। তুমি মনে রাখবা আকার যদি বাড়ে, ঠিক আছে? আকার বাড়ে তাহলে মনে রাখবা একমাত্র দাতব ধর্ম আছে যেটা বাড়ে। আকারের সাথে
সমানুপাতিক হারে সম্পর্ক বা আকারের মতো সম্পর্ক হচ্ছে দাতব ধর্ম। দাতব ধর্ম আর আকারের কাহিনী সেম, দাতব ধর্ম বাড়ে, আকার বাড়লে একমাত্র দাতব ধর্ম বাড়ে। আকার বাড়লে কী হয় বলো তো, একমাত্র দাতব ধর্ম বাড়ে। আকার বাড়লে একমাত্র দাতব ধর্ম বাড়ে, বাকি যতগুলো আছে, বাকি যা যা আছে, মনে করো কি কি আছে বলো তো, বাকি আছে তোমার অদাতব ধর্ম, অদাতব ধর্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। তারপরে আছে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। তারপরে আছে তড়িৎ ঋণাত্মকতা, ওকে। সময় রাখবা, আকার বাড়লে একমাত্র দাতব ধর্ম বাড়ে, আর বাকি যা আছে অদাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই সবগুলা কমে, ঠিক আছে। আকার বাড়লে এই সবগুলা কমে, দ্যাট মিনস অবভিয়াসলি উল্টা সম্পর্ক আকারের সাথে। তাহলে আমরা বলতে পারি দেখো, যেমনি আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে, অদাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সব কিছু কমে। সো আমরা এটাও বলতে পারবো যে আকার যদি কমে তাহলে দাতব ধর্ম কমবে আর এই সবগুলা বাড়বে, উল্টা সম্পর্ক আর কি। বুঝতে পারছি। সো বেকার বলবো না, তুমি হচ্ছে আয়নীকরণ শক্তি কি এগুলার সংজ্ঞাটা শিখতে হবে। দেখো দাতব ধর্ম, তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, অদাতব ধর্ম, এভরিথিং সব কিছু শিখতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমার শিখাই, এটার আগে আমার ওইটা শেখানো উচিত ছিল, সেটা হচ্ছে ওই দেখো আমরা ওই যে পর্যায় সারণী তো বের করা শিখলাম, পর্যায় আর গ্রুপ নাম্বার, মানে এইখানে একটা ব্যতিক্রম আছে। দেখো পর্যায় সারণীর ব্যতিক্রম, ওইটারে বলা হয় পর্যায় সারণীর ব্যতিক্রম। ভাইয়া পর্যায় সারণীর ব্যতিক্রম জিনিসটা কি? যেমন ধরো হিলিয়ামের অবস্থান, হিলিয়াম 2, তাই না? তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তাহলে নিয়ম অনুযায়ী হিলিয়ামের পর্যায় হইতেছে 1। বলো হিলিয়ামের পর্যায় কি? পর্যায় হইতেছে 1, কারণ তার হচ্ছে সব মানে প্রধান শক্তি স্তর এই জায়গায় 1। গ্রুপ কত হওয়ার কথা বলো তো? গ্রুপ হওয়ার কথা 2 নিয়ম অনুযায়ী, কজ এর সর্বশেষ শক্তি স্তরে অনলি s অরবিটাল আছে, আর s অরবিটাল থাকলে s অরবিটালের মোট ইলেকট্রনই হয় তার গ্রুপ নাম্বার। বাট হিলিয়ামের দেখো তুমি পর্যায় সারণী বাইর করে দেখো হিলিয়ামের অ্যাকচুয়াল গ্রুপ কত? হিলিয়ামের গ্রুপ 2 না, বরং হিলিয়ামের গ্রুপ রাখা হয়েছে 18তে। কারণ এটা হচ্ছে ব্যতিক্রম না বলো তো? নিয়ম অনুযায়ী হিলিয়ামের গ্রুপ হওয়া উচিত 2, বাট হিলিয়ামের রাখা হয়েছে 18তে। সেটা ভুল করছে। এখন এই ভুলটা কেন করছে এটার এক্সপ্লেনেশন আছে, দেখো ভালো মতো বুঝবা। হিলিয়ামরে 18 নাম্বার গ্রুপে রাখা হয়েছে কারণ হিলিয়ামের যে স্ট্রাকচার আমরা জানি, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন জায়গা হয় এবং হিলিয়াম ওই 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। দ্যাট মিনস হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম কি? হিলিয়াম হইতেছে নিষ্ক্রিয় মৌল। সো হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় মৌল, আমরা জানি গ্রুপ 18তে যতগুলা মৌল আছে নিষ্ক্রিয় মৌলের জন্য এটা গ্রুপ 18তে দেওয়া হয়েছে। কারণ কি বলতো? গ্রুপ 18তে যতগুলা মৌল আছে, কে আছে বলতো? নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এই সবগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এগুলো হচ্ছে কি বলে? ইলেকট্রন আদান প্রদান করে না। সো হিলিয়ামও যেহেতু নিষ্ক্রিয় এবং গ্রুপ 18তে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, এজন্য ওই হিলিয়াম রে মানে একই গ্রুপের সবগুলা মৌলের ধর্ম 1, ওইটা হচ্ছে নিয়ম পর্যায় সারণীর। এর জন্য হিলিয়ামের ওই ব্যাপারটা ঠিক রাখার জন্য হিলিয়ামরে নিষ্ক্রিয় মৌলের সাথে গ্রুপ 18তে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? এরপরে আরেকটা ব্যতিক্রম আছে, হাইড্রোজেনের অবস্থান। এটা আসলে ব্যতিক্রম না। দেখো হাইড্রোজেন কত? 1s1। সো এটা পর্যায় 1, গ্রুপ 1, ঠিক আছে। সো এটাতে কোনো সমস্যা নাই, বাট একটা মানে নিয়ম অনুযায়ী এটা তার অবস্থান ঠিক আছে। দেখো রুল অনুযায়ী তার অবস্থান ঠিক আছে। বাট একটা প্রশ্ন তোলা হয়, হাইড্রোজেনের যেই গ্রুপে দেওয়া আছে ওই গ্রুপের বাকি মৌল হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ঠিক আছে। এই যে মৌলগুলা এগুলো হচ্ছে একদম ধাতু, মানে তীব্র ধাতু যেটারে বলা হয়, তীব্র ধাতু, মানে এগুলো হচ্ছে একদম পিওর ধাতু। এগুলো কি একদম পিওর ধাতু? বাট হাইড্রোজেন হইতেছে পিওর ধাতু না। তাহলে হাইড্রোজেনরে কেন গ্রুপ 1-এ দেওয়া হইলো? কোয়েশন হইতেছে হাইড্রোজেন পিওর ধাতু না, তাহলে হাইড্রোজেনরে কেন গ্রুপ 1-এ দেওয়া হইলো? এটা ঠিক, হাইড্রোজেন হইতেছে মাঝে মাঝে ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মতো আচরণ করতে পারে। দেখো এটার আনসার কি? হাইড্রোজেন মাঝে মধ্যে ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মতো আচরণ করে, ঠিক আছে। বাট হাইড্রোজেন বেশিরভাগ সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন করতে পারে বা ধাতুর মতো আচরণ করতে পারে। এজন্য সার্বিক দিক বিবেচনায় হাইড্রোজেনরে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। মানে হাইড্রোজেনের অনেক ধর্ম অধাতু ধর্ম বা অধাতুর সাথে মিলে গেলেও হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম এই ধাতুগুলোর সাথে মিলে, এজন্য হাইড্রোজেনটা এই ধাতুর সাথে রাখা হয়েছে।
বাট এইগুলা যেরকম স্ট্রং ধাতু হাইড্রোজেন তেমন স্ট্রং ধাতু না, এটা মনে রাখবে। বুঝতে পারছি? ওকে, এইবারে দেখো আমরা হচ্ছে এইবার ডিরেক্ট সিকিউ সলভ করতে যাই, আর পারমাণবিক আকার সিকিউ সলভ করতে করতে শিখি, এটাই বেটার হবে। দেখো এখানে বলছে উদ্দীপকের উল্লেখিত মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু সুন্দর মতো করার ট্রাই করি। বুঝছো? উদ্দীপকের কি বলছে উদ্দীপকের, ভালো মতো বুঝো, উদ্দীপকের উল্লেখিত মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করতে বলছে। তাহলে এখানে তিনটা মৌল আছে, এটা কি? এটা মেবি হচ্ছে 11, এক্স এর পারমাণবিক সংখ্যা 11, ওয়াই এর 12, জেড এর 13। ভালো মতো বুঝবা, এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। তাই আমরা সুন্দর মতো লিখলে দেখো এক্স এর যেহেতু 11 পারমাণবিক সংখ্যা হচ্ছে সোডিয়াম, ওয়াই যেহেতু 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই না? জেড যেহেতু 13, তাহলে জেড কি বলো তো ভাইয়া? জেড হইতেছে, জেড যেহেতু 13, জেড হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, তাই না? জেড হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তোমার এগুলার পারমাণবিক ব্যাসার্ধ বের করতে হলে প্রথম কাজ হবে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করা। তো আমি একটা ডেসক্রাইবলি লিখে দিতেছি। প্রথম কাজ হবে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করা। এই যে সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। কইরা এটার পর্যায়ের গ্রুপ বের করতে হবে। তো সোডিয়ামের পর্যায় হচ্ছে কত বলো তো? 3, আর গ্রুপ 1 এটা হচ্ছে আমরা বের করলাম। এটা কি আমরা বুঝতে পারছি বলো তো? সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে আছে। এইভাবে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস আমরা করব। আমরা ম্যাগনেসিয়ামেরটাও করব। ম্যাগনেসিয়াম 12, তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হইতেছে 1s2 2s2 2p6 3s2। এখান থেকে পাই বলো তো ম্যাগনেসিয়াম 3 নাম্বার পর্যায়ের, ম্যাগনেসিয়ামের পর্যায় 3 এবং ম্যাগনেসিয়ামের গ্রুপ হইতেছে 2। ম্যাগনেসিয়ামের পর্যায় 3 এবং ম্যাগনেসিয়ামের গ্রুপ কত বলো তো? গ্রুপ হইতেছে 2। সেমভাবে আমরা কি করব বলো তো? অ্যালুমিনিয়ামেরটা হিসাব করব। তো অ্যালুমিনিয়ামেরটা হিসাব করলে 1s2 2s2 2p6 3s2 3p1। সো এটার পর্যায় কত বলো তো? অ্যালুমিনিয়ামের পর্যায়ে 3ই হইতেছে, তার সর্বশেষ শক্তি স্তর 3। বাট এটা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে রুল 2তে পড়তেছে। রুল কততে পড়তেছে? 2তে, কজ এটার সর্বশেষ শক্তি স্তরে এস আর পি অরবিটাল আছে। তাহলে এস আর পি অরবিটাল থাকলে এস আর পি অরবিটালের ইলেকট্রন যোগ করে এটার সাথে আরও 10 যোগ করলে যে নাম্বার পর্যায়ে এটাই তার গ্রুপ নাম্বার। তাহলে বলো তো এস আর পিতে ইলেকট্রন যোগ করলে 3 হয়, ওটার সাথে আরও 10 যোগ করলে হয় 13। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ হইতেছে 13। তাহলে এই জিনিসটা দ্বারা আমি কি বুঝলাম বলো তো? এখানে যে স্ট্রাকচারটা পাইলাম যে এই তিনটা মৌলই 3 নাম্বার পর্যায়ে আছে। তো যেহেতু 3 নাম্বার পর্যায়ে আছে, গ্রুপ 1-এ যে আছে সে সামনে আছে, মানে বামে আছে, তাই না? পরে এরপরে গ্রুপ 2-এ যে আছে এ আছে ম্যাগনেসিয়াম, এরপরে গ্রুপ 13-তে যে আছে সে এই সাইডে আছে। তাহলে বাম ডান হিসাব করলে দেখো বামে আছে সোডিয়াম, ডানে আছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, বামে আছে সোডিয়াম, ডানে আছে অ্যালুমিনিয়াম। তখন তুমি কি লিখবা বলো তো? এটা লেখার সময় কি লিখবা? প্রথমে ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ আর পর্যায়ে বের করছি, এরপরে লিখবা আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমে। এখন কেন কমে বলো তো? এটা বিশ্লেষণ করবো। আমি বিশ্লেষণ করে দিচ্ছি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেন আকার কমে। কারণ বাম থেকে ডানে গেলে শক্তিস্তর নতুন করে বাড়ে না, বাট প্রত্যেকবারই বাইরের শক্তিস্তরে নতুন করে একটা ইলেকট্রন যুক্ত হয়, যার ফলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ছোট হয়ে যায়। এটাই হচ্ছে কারণ যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে। সো এখানে সবচেয়ে বামে আছে কে বলো তো? মানে সবচেয়ে ডানে আছে অ্যালুমিনিয়াম, দ্যাট মিনস অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে কম, আর সবচেয়ে বামে যে আছে তার আকার সবচেয়ে বেশি। সো এখানে আকারের ক্রম, ফাইনালি বর্ণনা টর্ণনা লেখা আকারের ক্রম কি লিখবা বলো তো? যে এখানে সোডিয়ামের আকার সবচেয়ে বড়, এরপরে আছে ম্যাগনেসিয়াম এবং এরপরে আছে অ্যালুমিনিয়াম। আমরা কি বুঝতে পারছি বা তোমারে বুঝাইতে পারছি? ভাইয়ারা বলো তো, আমরা কি বুঝতে পারছি আর তোমারে কি বুঝাইতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছো। এগুলো না বোঝার কিছু নাই। বর্ণনা একটু কাজ করবা। আমি তোমার এই একটা শীট দিয়ে দিব, একটু আগে ডাউনলোড করছি। এটা থেকে বর্ণনা হালকা পাতলা পড়া ফেলবা। বর্ণনা এখন আমি লিখে দিলে তো এটা হচ্ছে অতীব কষ্টকর একটা জিনিস হয়ে যায়, লিখে দেওয়া উচিত না। এই যে এগুলা দেওয়া আছে বুঝছো, এগুলা বর্ণনা আমি দিয়ে দিতেছি তোমাদের, এই শীটটা দিয়ে দিব যাতে গাইড নাই ফলো করতে পারো বুঝছো। আমি সামনে কয়েকটার বর্ণনা পড়া শোনা মনে। সো এটা হচ্ছে আকারের ক্রম। আমরা কি বুঝতে পারছি বলো তো? বুঝতে পারছি। এরপরে আসো, এটা বলছে উদ্দীপকে উল্লেখিত
ই মৌলটি ইলেকট্রন বিন্যাস লেখা পর্যায় সারণীতে অবস্থান, এটা আমি ইর কথা বলছি হয়তো। উদ্দীপকে উল্লেখিত ই মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় সারণীতে অবস্থান, তাহলে এখানে ই মৌলটা কি বলতো ভাইয়া? ই মৌলটা হচ্ছে দেখো 29 ই, তাহলে ই মৌলটা হচ্ছে অবভিয়াসলি কপার, কারণ কপারের ইলেকট্রন বিন্যাস করে পাই হচ্ছে কপারের পারমাণবিক সংখ্যা 29। সিলেট বোর্ড 25 আসে, দেখো এই চ্যাপ্টার থেকে অনেক ইজি কোয়েশ্চেন আসে, এন্ড এগুলো অবভিয়াসলি তোমরা আনসার দিবা, জাস্ট সুন্দর মতো ডিটেলসে আনসারটা লিখবা। বুঝতেছি বলো তো? তাহলে এটা হচ্ছে কপার, এটা কি কপার। এখন এই যে কপারের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো বলো তো? 29। তাহলে এটা পাবো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে এটা 4s2 হয় না, কপারের অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস কি 4s1 হয় এবং 3d10 হয়, এটা হচ্ছে কপারের অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস। তাইলে কপারের সর্বশেষ শক্তিস্তর কি বলতো ভাইয়া? কপারের এই জায়গায় সর্বশেষ শক্তিস্তর হইতেছে, কপারের এই জায়গায় সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4, তাইলে পর্যায় 4। কপারের গ্রুপ কত বলতো? এটা কোন রুলে পড়তেছে? 3 নাম্বার রুল, কারণ সর্বশেষ শক্তিস্তরে s অরবিটাল আছে, তার আগে d অরবিটাল আছে, তাহলে s আর d তে মোট ইলেকট্রন যোগ করলে গ্রুপ পাবো। s এ ইলেকট্রন 1টা, d ইলেকট্রন 10টা, যোগ করলে আমরা 11 পাইলাম, তাহলে এটা হচ্ছে কপারের গ্রুপ নাম্বার। সো বলো এটা লিখবা, 3 মার্ক পেয়ে গেছো। মানে সহজ তো হয়, বাট এত সহজ হয় বলো তো? এত সহজ কি দেওয়া উচিত? কোয়েশ্চেন দেওয়াই উচিত না। এখন ভালো মতো বুঝবা, এটার ঘ নাম্বারে কি বলছে? এটার ঘ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ কর। মনে রাখবা আমরা কি পড়ছিলাম? পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে। পরমাণুর আকার বাড়লে কি হয় বলতো? ইলেকট্রন আসক্তি কমে। সো এখানে 3টা মৌল আছে। এই 12 দেখো পারমাণবিক সংখ্যা 12 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা পারমাণবিক সংখ্যা 19 মানে হচ্ছে পটাশিয়াম, এটা পারমাণবিক সংখ্যা 29 মানে কি? এটা হচ্ছে কপার, তাই না? যে এই 3টার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম সবচেয়ে সহজ উপায় হবে, প্রথমে লিখবা ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে বসে প্রথমে তুমি হচ্ছে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লিখবা। এখানে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লিখবা। বলো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা কি বলো তো ভাইয়া? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা হইতেছে এক মূল গ্যাসীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে, এক মূল গ্যাসীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক মূল ইলেকট্রন প্রবেশ করাইয়া এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখো এই জিনিসটা তোমাদের শিখতে হবে। কইতে শিখবা, এই যে এখানে আছে ইলেকট্রন আসক্তি কাকে বলে। দেখো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল গ্যাসীয় পরমাণুতে এক মূল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। লাইক মনে করো ফ্লুরিন, ফ্লুরিনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। সো এই ফ্লুরিনে আমি একটা ইলেকট্রন প্রবেশ করাবো, এই প্রবেশ করাইয়া এই ফ্লুরিন কি হবে? ফ্লুরিন তখন ফ্লুরিন মাইনাস হবে। সো একটা ইলেকট্রন প্রবেশ করে এটারে ফ্লুরিন মাইনাস করতে হবে এক মূল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় ওই শক্তিটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। ওই শক্তিটাই কি? ইলেকট্রন আসক্তি। সো আমি ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লিখছি। এরপরে লিখবো ভাই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় বলো তো? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। কেন বাড়ে? কারণ আমরা জানি যে পরমাণুর আকার কম তার ইলেকট্রন আসক্তি বেশি। ব্যাপারটা বুঝছো? তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, এজন্য বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। সুন্দর মতো লিখলাম, ঠিক আছে? বলো তো এই যে লেখা একই পর্যায়ের বামের মূলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মূলের পারমাণবিক ব্যাসার্ধ কম, আর পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। বাকি বুঝাইতে পারছি? ওকে। এখন ইলেকট্রন আসক্তির কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো তোমার আসলে শেখা উচিত না, তোমাদের খুব কমই ব্যতিক্রম আসে। তারপরে আমি দেখাই দিব না, দেখি ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লিখছি। লেখার পরে তুমি যেটা করতে হবে আকারের ক্রম, প্রথমে মৌলগুলার আকারের ক্রম বের করতে হবে। আকারের ক্রম বের করলেই মনে করো তোমার ইলেকট্রন আসক্তির ক্রম বের হয়ে গেছে। আকারের ক্রম কেমনে বের করবা? দেখো এখানে আকারের ক্রম বের করতে হলে এগুলার প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস কইরা ম্যাগনেসিয়ামের পর্যায় কত? 3 নাম্বার পর্যায়ে গ্রুপ হচ্ছে 2, পটাশিয়াম হচ্ছে 4 নাম্বার পর্যায়ে গ্রুপ হইতেছে 1, কপার হচ্ছে 4 নাম্বার পর্যায়ে এবং গ্রুপ হইতেছে 11, তাই না? তাহলে দেখো আমি এখানে পাইলাম এগুলা যদি সুন্দর মতো সাজাই, আমার ম্যাগনেসিয়াম থাকবে এই জায়গায়, সেটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ, এই যে 3 নাম্বার পর্যায়ে। এখানে দিলাম মনে করো 4 নাম্বার পর্যায়ে।
তাহলে পটাশিয়াম থাকবে এই জায়গায় 4 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে, এবং কপার থাকবে মনে করো এই জায়গায় ওই 11 নাম্বার গ্রুপে আর কি। ঠিক আছে, এরকম অবস্থান। তাহলে দেখো আমাদের হিসাব অনুযায়ী সবার নিচে যারা আছে তাদের আকার সবচেয়ে বেশি। তো আমি প্রথমে সবচেয়ে নিচের পর্যায়ে যে আছে তার হিসাবটা করব। সবার নিচে কে আছে বলো তো? এই পটাশিয়াম আর কপার, এরা আছে 4 নাম্বার পর্যায়ে। 4 নাম্বার পর্যায়ে আছে। এখন দেখবো এই 4 নাম্বার পর্যায়ে 2টা মৌল আছে এই জায়গায়। 4 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে? 2টা মৌল আছে। এই 2টা মৌলের মধ্যে কার আকার বেশি বলো তো? এই 2টা মৌলের মধ্যে যে বামে আছে তার আকার বেশি। এই 2টা মৌলের মধ্যে পটাশিয়াম বামে আছে, তাহলে এই 2টা মৌলের মধ্যে পটাশিয়ামের আকার বেশি কপার থেকে। কপার থেকে পটাশিয়ামের আকার বেশি, কারণ পটাশিয়াম বামে আছে। তারপরে দেখো উপরে যাব, উপরে গেলে এগুলার আকার থেকে উপরের আকারটা কম হবে, তাই না? এই যে পরে ম্যাগনেসিয়াম, এখন উপরে যদি আরও 2-3টা থাকতো তাহলে ওইগুলো আলাদা হিসাব করতাম এবং এইটার সাথে মার্চ করে দিতাম। তাহলে এটা হচ্ছে আকারের ক্রম। এটা কি বুঝতে পারছি বলো তো? এখানে যে মৌলগুলো আছে ওগুলোর আকারের ক্রম। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম কী হবে বলো তো? ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম হবে তাইলে উল্টা। যার আকার কম তার ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি, এরপরে হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, এবং এরপরে হচ্ছে কপার। সরি হয় নাই, সবচেয়ে ইলেকট্রন আসক্তি বেশি ম্যাগনেসিয়ামের, এরপরে হচ্ছে কপারের, এবং এরপরে হচ্ছে পটাশিয়ামের। সো এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি বলো তো? যদি বুঝতে পারো তাইলেই হয়েছে। দেখো এগুলা সিম্পলি বোঝানোর জিনিস, বর্ণনা তোমরা পড়বা, ঠিক আছে? ওকে ওকে, সো দেখো, সো সবাই এইটা আনসার দিলেও হয়েছে, বাট এখানে একটা ঝামেলা আছে বুঝছো? তোমাদের বইয়ে ব্যতিক্রমগুলো দেওয়া নাই, বাট এই 25 সালের এই কোশ্চেনটার আনসারে দেখো ব্যতিক্রম জিনিসটা অ্যাড করে দিয়েছে। দেখো এখানে কি বলছে? ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে কপারে সবচেয়ে বেশি, পরে পটাশিয়াম, পরে ম্যাগনেসিয়াম, তাই না? দেখো ব্যতিক্রম বলেছে, এটা কিন্তু ব্যতিক্রমের একটা অংশ। ব্যতিক্রম যদি না হইতো, ব্যতিক্রম না হইলে এটা আনসার হইতো। তো এটাও আমাদের আনসার না, কজ এখানে ব্যতিক্রম চলে আসছে। সো এটা আনসার করার আগে আমার আসলে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম শিখতে হবে। সো এই ব্যাপারটা ভালো মতো শিখে নাও। দেখো স্বাভাবিক নিয়ম অনুযায়ী যার পারমাণবিক আকার কম তার ইলেকট্রন আসক্তি বেশি, এটা আমরা জানি। সো এখন আমরা শিখবো ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। সো ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম কি কি আছে? ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। সো প্রথমে আমি তোমাদের দেখাই কয়েকটা জিনিস ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। প্রথমেই দেখো যতগুলা নিষ্ক্রিয় মৌল আছে, লাইক হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, বা আর্গন পর্যন্তই শিখো, দেখো এর বেশি তো লাগে না। এই যে নিষ্ক্রিয় মৌল আছে, ইলেকট্রন আসক্তি মানে কি? ওইটার মধ্যে ইলেকট্রন প্রবেশ করাইয়া কি করবা বলো তো? ঋণাত্মক আয়নে পরিণত করবা। এগুলা কি কোনোটাই ইলেকট্রন গ্রহণ করবে? কখনো করবে না। এগুলো কি কখনো ইলেকট্রন গ্রহণ করবে না। এগুলা নিষ্ক্রিয় মৌল। সো এইগুলার ইলেকট্রন আসক্তি 0। এগুলার ইলেকট্রন আসক্তি একদম শূন্যের কাছাকাছি, একদম হচ্ছে শূন্য, ঠিক আছে, বা ধনাত্মক বলতে পারো, মানে এগুলার ইলেকট্রন আসক্তি নাই, ঠিক আছে, এগুলা ইলেকট্রন আসক্তি নাই, এগুলা ইলেকট্রন আসক্তি নাই, ঠিক আছে। এরপরে আসো আরেকটা লিস্ট আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই যে এই বেচারাদের ইলেকট্রন আসক্তি হচ্ছে একদম নাই বলেই চলে। ইলেকট্রন আসক্তি এইগুলারও ইলেকট্রন আসক্তি মানে খুবই কম। এগুলা ইলেকট্রন আসক্তি খুবই কম। কেন খুবই কম বলো তো? এইটার এক্সপ্লেনেশন জানতে হবে যে এইগুলা ইলেকট্রন আসক্তি কম কেন, খুবই কম, ঠিক আছে। দেখো ভাই তোমারে দেখাই, ক্যালসিয়ামটা লাগে না, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বুঝলেই হয়েছে। ক্যালসিয়াম তো এমনি চলে আসে। এই যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে বেরিলিয়াম 4, এটা আসে 1s2 2s2, ভালো মতো বুঝো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করে কি আসে? 1s2 2s2 2p6 and 3s2 আসে, ভালো মতো বুঝো। এটা আসছে ম্যাগনেসিয়ামের, এটা আসে কি? এটা আসছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা বেরিলিয়ামের। তো এইগুলার দেখো এস অরবিটাল একদম পূর্ণ অবস্থায় থাকে। এগুলার কি থাকে বলো তো? এস অরবিটাল একদম পূর্ণ অবস্থায় থাকে, ঠিক আছে, এস অরবিটাল একদম পূর্ণ অবস্থায় থাকে। এজন্য যেহেতু এদের এস অরবিটাল পূর্ণ আছে, এখন এখানে যদি আমি একটা ইলেকট্রন ঢুকাই তাহলে কি করতে হবে বলো তো? এটারে 2p-তে যাইতে হবে। এটার মধ্যে যদি আমি ইলেকট্রন ঢুকাই তাহলে এটারে 3p-তে যাইতে হবে, তাই না? ভালো তো বুঝবা। এটাতে যদি আমি ইলেকট্রন ঢুকাই তাহলে নতুন ইলেকট্রনের জায়গা দেওয়ার জন্য আমার 2p যেতে হবে। এটাতে ইলেকট্রন ঢুকালে নতুন ইলেকট্রনের জায়গা দেওয়ার জন্য আমার 3p-তে যেতে হবে, মানে পি অরবিটাল নতুনভাবে স্টার্ট করতে হবে। তো এই গেঞ্জামটা কি এইগুলা নিতে চায় না, এই গেঞ্জাম এগুলা নিতে চায় না, ঠিক আছে। মানে তারা হচ্ছে মনে করো অনেকটা নিষ্ক্রিয় অবস্থায়। নিষ্ক্রিয় বলতে কি? মানে তারা হচ্ছে ওই ইলেকট্রন নিতেই চায় না। কেন নিতে চায় না? কারণ এস অরবিটাল
তাদের একটা অরবিটাল একদম সম্পূর্ণ পূর্ণ অবস্থায় থাকে। আর নতুন ইলেকট্রন নিলে ওটারে পি শেলে দিতে হবে, এজন্য এরা ইলেকট্রন নিতে চায় না, এজন্য হচ্ছে এদের ইলেকট্রন আসক্তি খুবই কম, এদের ইলেকট্রন আসক্তি খুবই কম। ব্যাপারটা কি বুঝিয়ে দিতে পারছি বলো তো, জিনিসটা কি বুঝিয়ে দিতে পারছি? ওকে, এরপরে এটা হচ্ছে স্বাভাবিক। এরপরে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম হচ্ছে ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে। দেখো নিয়ম অনুযায়ী ফ্লুরিন এইখানে আছে, ক্লোরিন এইখানে আছে, ক্লোরিন নিচে আছে, তাহলে ক্লোরিনের আকার ফ্লুরিন থেকে বড়, তাহলে নিয়ম অনুযায়ী কার ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা? ফ্লুরিনের আকার ছোট যেহেতু ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, নিয়ম অনুযায়ী ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে বেশি হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি হয় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন থেকে বেশি হয়ে যায়। এখন এটা কেন হয়? ভালো মতো বুঝো। এই সেম কাহিনী দেখো, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম সাধারণ নিয়ম অনুযায়ী এরকম হওয়া উচিত যে ফ্লুরিনের আকার যেহেতু ছোট, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি, এই যে ইলেকট্রন আসক্তি আমরা পড়তেছি, তো সাধারণ নিয়ম অনুযায়ী এরকম হওয়া উচিত ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে বেশি হবে, এমনকি অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফার থেকে বেশি হবে। ওকে, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফার থেকে বেশি হবে, এই দুইটা। কিন্তু বাস্তবে যেটা হয় এগুলা হয় না। বাস্তবে হয়, ঠিক আছে, বাস্তবে হয় সাধারণ নিয়ম অনুযায়ী এগুলো হওয়া উচিত, বাট বাস্তবে যেটি হয়, বাস্তবে যা হয় ব্যতিক্রম হয়, যেটা হয় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন থেকে বেশি হয়ে যায়, এমনকি সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেন থেকে বেশি হয়ে যায়। ব্যাপারটাকে বুঝাইতে পারছি বলো তো? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন থেকে বেশি হয়ে যায় এবং সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেন থেকে বেশি হয়ে যায়। কেন হয়? এখানে একটা বিরাট ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে রিপালশন। আমি তোমার বুঝাই। মনে করো ফ্লুরিন একটা দিয়ে করলে বুঝবা। এই যে ফ্লুরিনের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। ফ্লুরিনের দ্বিতীয় শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন। কয়টা? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 7টা, ঠিক আছে। এরপরে আমি ক্লোরিন আঁকি, এটা হচ্ছে মনে করো ক্লোরিন। সো ক্লোরিনের প্রথম শক্তি স্তর, ক্লোরিনের শক্তি স্তর কিন্তু 3টা, এই যে 2টা। তারপরে দেখো 3 নাম্বার শক্তি স্তর হচ্ছে এইটা, ক্লোরিনের 3 নাম্বার শক্তি স্তর হচ্ছে এইটা। এবার ক্লোরিনের প্রথম শক্তি স্তরে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা ইলেকট্রন, বলে আমি 8টা ইলেকট্রন দিছি। তৃতীয় শক্তি স্তরে থাকে কয়টা? 7টা ইলেকট্রন, ঠিক আছে। এই যে 7 নাম্বার ইলেকট্রনটা দিছি। এখন আমরা ইলেকট্রন আসক্তি কি জানি বলো তো? আমরা সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন প্রবেশ করাইতে চাই। এই যে একটা ইলেকট্রন আমরা কি করতে চাই? সর্বশেষ শক্তি স্তরে প্রবেশ করাইতে চাই। একটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে প্রবেশ করাইতে চাই। আমরা কি করতে চাই বলো তো? একটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে প্রবেশ করাইতে চাই। তো এই ব্যতিক্রমটা পরীক্ষায় আসার পসিবিলিটি কম, তারপরে আসলে কিন্তু আনসার দিতে হবে। ওইগুলোর মধ্যে চলে আসলে তুমি ব্যতিক্রম সহ আনসার দেওয়ার লাগবে, বাট তোমাদের বইয়ে নাই। তারপরেও যে এখানে ম্যাগনেসিয়ামের যে ব্যাপারটা আসছে দেখছো, এটা 25-এ আসছে, ব্যতিক্রম থেকেই কিন্তু আসছে। ওই যে সিলেট বোর্ড 25-এর যে ঘ নাম্বারটা আমরা দেখছিলাম, তাই না? ওকে, ব্যাপারটা বুঝতেছো তো? তো দেখো, যখন ফ্লুরিনের আকার ক্লোরিনের তুলনায় অনেক ছোট, ফ্লুরিনের আকার কিন্তু অনেক ছোট, এবং ওই তুলনায় ওটা সর্বশেষ শক্তি স্তরে অনেক বেশি ইলেকট্রন, ঠিক আছে। তো নিয়ম অনুযায়ী হচ্ছে এখানে কি একটা ইলেকট্রন সহজে প্রবেশ করার কথা, যেহেতু ফ্লুরিনের আকার ছোট, মানে কি হচ্ছে ওই যে অ্যাট্রাকশন বেশি। বাট যেটা হয় এখানে যখন হচ্ছে ইলেকট্রন একটা প্রবেশ করবে, আকার যেহেতু ছোট, সো নতুন ইলেকট্রনটা আসলে এই যে আশপাশের ইলেকট্রনগুলা এই ইলেকট্রনটারে কি করবে বলো তো? বিকর্ষণ করবে। কি করবে? বিকর্ষণ করবে, ঢুকতে দিবে না। কেন ঢুকতে দিবে না? কারণ এখানে এই যে আশেপাশে যে ইলেকট্রনগুলো খুব কাছে আছে, খুব কাছে অবস্থিত, সো নতুন একটা ইলেকট্রন ঢুকতে দিবে না, সে বিকর্ষণ করবে, এজন্য এটা ইলেকট্রন আসক্তি কম। অন্যদিকে ক্লোরিনের মানে ফ্লুরিনের তুলনায় নিউক্লিয়াসের প্রতি ক্লোরিনের এই জায়গার আকর্ষণ কম হইলেও এই ইলেকট্রনটা যখন এখানে প্রবেশ করবে, দেখো তো এইটার অন্য ইলেকট্রনগুলো এটার যত কাছে ছিল, এখানে দেখো অন্য ইলেকট্রনগুলো অনেক দূরে আছে, অনেক দূরে থাকায় এগুলা এটারে কম বিকর্ষণ করবে। এইগুলো এটারে কি করবে বলো তো? কম বিকর্ষণ করবে, এজন্য এটা সহজে ইলেকট্রনটা এখানে প্রবেশ করতে পারবে, ঠিক আছে বলো তো? তো এইখানে এই ব্যতিক্রমের কারণ কি? ফ্লুরিনের আকার খুবই ছোট হওয়ায় সর্বশেষ শক্তি স্তরে নতুন ইলেকট্রন যুক্ত করলে, ফ্লুরিনের আকার খুবই ছোট হওয়ায় সর্বশেষ শক্তি স্তরে নতুন ইলেকট্রন যুক্ত করলে পাশের ইলেকট্রনগুলো
গুলো বিকর্ষণ করে, ঠিক আছে, বিকর্ষণ করে বা রিপালশন করে। তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় কম। এই সেম কাহিনীটা অক্সিজেন আর সালফারের ক্ষেত্রে হয়। অক্সিজেনের শেষে 6টা থাকে, অক্সিজেনের আকার ছোট থাকে, নতুনভাবে ইলেকট্রন ঢুকাইতে কষ্ট হয়, কারণ আশেপাশে ইলেকট্রনগুলো বিকর্ষণ করে। বুঝতে পারছি, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। ওকে, আরেকটা ব্যতিক্রম হইতেছে, দেখো ইলেকট্রন আসক্তির আরেকটা ব্যতিক্রম। ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমই পড়তেছি এতক্ষণ ধরে। আরও একটা পরিচিত ব্যতিক্রম, সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী, দেখো সাধারণ নিয়ম অনুযায়ী ইলেকট্রন আসক্তি, যেহেতু দেখো সাধারণ নিয়ম অনুযায়ী কার ইলেকট্রন আসক্তি কার থেকে বেশি। দেখো আমরা জানি কার্বন এবং নাইট্রোজেন, কার্বন এই জায়গায় আছে, নাইট্রোজেন এই জায়গায় আছে। সো আকার যদি লিখি, আকার কার্বনের আকার নাইট্রোজেন থেকে বেশি। তো ইলেকট্রন আসক্তি অবভিয়াসলি দেখো নাইট্রোজেনের আকার যেহেতু কম, নাইট্রোজেনের আকার কার্বন থেকে বেশি হওয়ার কথা, মানে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কার্বন থেকে বেশি হওয়ার কথা। বাট অ্যাকচুয়ালি এটা হয় না। বাস্তবে দেখা যায় এই কার্বনেরই ইলেকট্রন আসক্তি নাইট্রোজেন থেকে বেশি। দেখো নিয়ম অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কার্বন থেকে বেশি হওয়ার কথা, নিয়ম অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কার্বন থেকে বেশি হওয়ার কথা। বাট এটা হয় না। বাস্তবে কি হয় বলো তো? বাস্তবে যা হয় সেটা হচ্ছে, দেখো বাস্তবে হয় এই কার্বনের ইলেকট্রন আসক্তি নাইট্রোজেন থেকে বেশি হয়ে যায়, বাস্তবে কি হয় বলো তো? কার্বনের ইলেকট্রন আসক্তি নাইট্রোজেন থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে। সেম ভাবে আরেকটা হইতেছে, দেখো এই জায়গায় তোমার ফসফরাস আর সালফার ছিল আয়নীকরণ শক্তিতে, ফসফরাস আর সিলিকন, ঠিক আছে। ওকে, তো নিয়ম অনুযায়ী দেখো ফসফরাসের আকার সিলিকন থেকে কম, সো ফসফরাসের ইলেকট্রন আসক্তি সিলিকন থেকে বেশি হওয়ার কথা। বাট এটা হচ্ছে সাধারণ নিয়ম। কেন বলো তো? কারণ দেখো তুমি একটু হিসাব করে দেখো, সিলিকন এই জায়গায় আছে, ফসফরাস এই জায়গায় আছে, সিলিকন 14, ফসফরাস 15, তাহলে সিলিকনের আকার ফসফরাস থেকে বেশি, এটা হচ্ছে আকারের ক্রম। সো আমরা জানি যার আকার কম তার ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে এখানে ফসফরাসের ইলেকট্রন আসক্তি সালফার সিলিকন থেকে বেশি হওয়ার কথা। তো এটা হচ্ছে সাধারণ নিয়ম, ফসফরাসের ইলেকট্রন আসক্তি সিলিকন থেকে বেশি। বাট বাস্তবে এটি হয় না। বাস্তবে কি হয় বলো তো? বাস্তবে দেখা যায় যে না, সিলিকনেরই ইলেকট্রন আসক্তি ফসফরাস থেকে বেশি। বাস্তবে কি দেখা যায় বলো তো? সিলিকনের ইলেকট্রন আসক্তি ফসফরাস থেকে বেশি। কেন? কারণ হইতেছে, দেখো ভালো মতো বুঝাই। তোমার কোনটা দিয়ে বুঝাবো? এটি দিয়ে বুঝাই, নাইট্রোজেন এবং কার্বন দিয়ে। দেখো ইলেকট্রন আসক্তি মানে কি? ওই বাইরের শক্তি স্তরে আমরা নতুন করে একটা ইলেকট্রন ঢুকাইতে যে পরিমাণ শক্তি লাগবে, ওইটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। শক্তি নির্গত হয়, ওইটা মানে বাইরের শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন ঢুকাইয়া 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, ওইটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। এখন বুঝার ট্রাই করবা, সেটা হচ্ছে এই কার্বনে ইলেকট্রন বিন্যাস করলে দেখো কার্বন 6, 1s2 2s2 2p2। অন্যদিকে নাইট্রোজেনে ইলেকট্রন বিন্যাস করলে যেটা হয় 1s2 2s2 2p3। নাইট্রোজেনে ইলেকট্রন বিন্যাস করলে এটা হয়, ঠিক আছে। এখন এখানে ঝামেলা যেটা, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর অর্ধপূর্ণ। দেখো তো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর কি? অর্ধপূর্ণ। সো অর্ধপূর্ণ থাকলে সে কি হয় বলো তো? অর্ধপূর্ণ থাকলে সে বেশি স্থিতিশীল। অর্ধপূর্ণ থাকলে বেশি স্থিতিশীল, যে এটা তোমরা আমরা চ্যাপ্টার 3তেই পড়ছি। পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে বেশি স্থিতিশীল থাকে। সো বেশি স্থিতিশীল থাকলে সে কি নতুন ইলেকট্রন প্রবেশ করে তার মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করতে চাইবে না। সো সে বেশি স্থিতিশীল থাকায় নতুন ইলেকট্রন সহজে গ্রহণ করতে চায় না। যেহেতু মানে ইলেকট্রন বিন্যাস বেশি সুস্থিতিশীল, নতুন ইলেকট্রন সহজে গ্রহণ করতে চায় না। এজন্যই নিয়ম অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কার্বন থেকে বেশি হওয়ার কথা, কারণ নাইট্রোজেনের আকার ছোট। বাট যেহেতু এটার শেষে অর্ধপূর্ণ অরবিটাল থাকে, জন্য বেশি স্থিতিশীল থাকে, যার জন্য নতুন ইলেকট্রন সহজে গ্রহণ করতে চায় না, এবং এজন্যই কার্বনের ইলেকট্রন আসক্তি নাইট্রোজেন থেকে বেশি। এজন্যই কার্বনের ইলেকট্রন আসক্তি, এই যে ইলেকট্রন আসক্তি নাইট্রোজেন থেকে বেশি। বুঝাইতে পারছি? এই সেম কাহিনীটাই এই জায়গায় আছে। এই সেম কাহিনীটাই এদের এখানে ফসফরাসের দেখবা হচ্ছে তোমার কি হয়েছে, শেষে অর্ধপূর্ণ থাকে, যার ফলে ফসফরাস সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, এজন্য ফসফরাসের ইলেকট্রন আসক্তি কমে যায় সিলিকন থেকে। ব্যাপারটা বুঝছো? সো এটা হচ্ছে এই নিয়মটা। তো ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম আমরা পড়ে ফেলছি, ব্যতিক্রমগুলো জানা দরকার। এবার আয়নীকরণ শক্তিও পড়ে ফেলি, আয়নীকরণ শক্তির ব্যতিক্রমও পড়ে ফেলি। দেখো আয়নীকরণ শক্তি, এই বেসিকটা লাগবে,
নাইলে হচ্ছে তোমরা বুঝবা না। দেখো আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আয়নীকরণ শক্তি হইতেছে বুঝা ট্রাই করো। আয়নীকরণ শক্তি হইতেছে এই যে এই জায়গায় লেখা আছে আয়নীকরণ শক্তি কি বলতো? আয়নীকরণ শক্তি হইতেছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। সো আয়নীকরণ শক্তি এটা পর্যায়ভিত্তিক ধর্ম। একই পর্যায়ের বামের মূলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মূলে পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। একটা জিনিস তোমার বুঝাই যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে কেন, এটা একটু বুঝাই। দেখো মনে করো এটা হচ্ছে লিথিয়াম, প্রথম শক্তি স্তরে 2টা, লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, আমরা একটু সোডিয়াম আঁকি তো, এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কি বলতো? সোডিয়াম হইতেছে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা এবং এর একটা তৃতীয় শক্তি স্তর থাকে এবং এই তৃতীয় শক্তি স্তরে আরও একটা থাকে। এখন আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা কি, এই জিনিসটা আগে বুঝতে হবে। বলো তো আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি? আয়নীকরণ শক্তির সংজ্ঞা হইতেছে কোনো একটা গ্যাসীয় পরমাণুর মানে গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে এটা ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় ওইটা হচ্ছে ওইটা হচ্ছে আয়নীকরণ শক্তি। মানে এটা সর্বশেষ শক্তি স্তর থেকে এক মূল ইলেকট্রন অপসারণ করে সরাইয়া এটারে ধনাত্মক আয়নে পরিণত করতে। লাইক লিথিয়াম আছে, লিথিয়াম থেকে একটা ইলেকট্রন সরাইয়া এক মূল ইলেকট্রন সরাইয়া লিথিয়াম পজিটিভ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় ওইটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন তুমি আমারে বলো কোনটার আয়নীকরণ শক্তি বেশি হবে? দেখো এটার নিউক্লিয়াসের প্রতি, এটার নিউক্লিয়াস যে আছে এটার নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা কাছে না দূরে? কাছে। এটার নিউক্লিয়াস থেকে এটার এই ইলেকট্রনটা দূরে আছে। তাইলে কোন ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি বলো তো? এই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি। এখানে এই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি। তো যেহেতু এই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, তো আমি যদি এই ইলেকট্রনটার এখান থেকে সরাইতে চাই, এই ইলেকট্রনটারে যদি এখান থেকে অপসারণ করতে চাই, তাহলে এই ইলেকট্রনটারে অপসারণ করতে কি হবে বলো তো? এই ইলেকট্রনটারে অপসারণ করতে বেশি শক্তি লাগবে। আমরা কি বুঝতে পারছি বলো তো? এই ইলেকট্রনটারে অপসারণ করতে আমার কি লাগবে? বেশি শক্তি লাগবে। কারণ এই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, এটারে অপসারণ করতে বেশি শক্তি লাগবে। তো বেশি শক্তি লাগা মানে কি? বেশি শক্তি লাগা মানে হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি। বুঝতে পারছি? আর এটাতে দেখো এটা হচ্ছে এটার তুলনায় এটা নিউক্লিয়াসের থেকে এটার দূরত্ব বেশি, তো এখানে আকর্ষণ কম। তো আমি সহজেই এটার অপসারণ করতে পারবো। তো সহজে অপসারণ করতে পারলে কম শক্তি লাগবে, তখন এটার আয়নীকরণ শক্তি কম হবে। এজন্যই বুঝতে পারছো যে কেন আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। বুঝতে পারছি? তো আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে এটা আমরা জানি যে আমাদের সাধারণ নিয়ম কি? আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। আকার কমলে কি হয় বলো তো? আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। ঠিক আছে, আকার কমলে কি হয় বলো তো? আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। মানে বুঝার ট্রাই করবো, আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। ঠিক আছে, বাড়লো। এবারে একটা জিনিস, সেটা আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে, এটা স্বাভাবিক নিয়ম। সো এরা যে কোনো আমরা আকার দিয়ে তুলনা করে করতে পারবো। কয়েকটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমাদের শিখতে হবে, তাই না? ব্যতিক্রমগুলো আমাদের শিখতে হবে। ওকে, সো আমরা এখন শিখবো কি বলতো? আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির এমনিতে তো বুঝছো। সো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম শিখবো। সো লিখো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। এটা ইজি। আয়নীকরণ শক্তির ওকে, সো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম কি হবে বলো তো? ভাই তোমার বুঝাই দেই। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম হচ্ছে, দেখো প্রথমত স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমার বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এইগুলা এর বাইরে লাগে না, আরও আছে মানে এই টাইপের, বাট তোমাদের তো জিঙ্ক পর্যন্ত শিখলেই হয়ে যায়। সো এই যে এগুলো আছে, ঠিক আছে, বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে ব্যতিক্রমটা কি? দেখো বেরিলিয়াম এই জায়গায় আছে, বোরন এই জায়গায় আছে পর্যায় সারণীতে, তাই না?
ম্যাগনেসিয়াম এই জায়গায় আছে, অ্যালুমিনিয়াম এই জায়গায় আছে। সো আকারের ক্রম যদি দেখি, এই যে আকারের ক্রম লিখলে বেরিলিয়াম বুরন থেকে বড়, ম্যাগনেসিয়ামের আকার অ্যালুমিনিয়াম থেকে বড়। তাহলে নিয়ম অনুযায়ী যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। সো এখানে বুরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে বেশি হওয়ার কথা, অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়াম থেকে বেশি হওয়ার কথা, বাট বাস্তবে এটি হয় না। দেখো সাধারণ নিয়ম কি ভাইয়া? সাধারণ নিয়ম হইতেছে ভালো মতো বুঝবা। সাধারণ নিয়ম হইতেছে যে সাধারণ নিয়ম অনুযায়ী বুরনের আয়নীকরণ শক্তি, আমরা আয়নীকরণ শক্তি শিখতেছি, কিন্তু আমরা কি শিখতেছি বলো তো? আমরা শিখতেছি আয়নীকরণ শক্তি, ঠিক আছে? ওকে, আয়নীকরণ শক্তি কি বলতো? সাধারণ নিয়ম অনুযায়ী আয়নীকরণ শক্তি এরকম হওয়ার কথা যে বুরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে বেশি, তারপরে হচ্ছে আর কি আছে, আর আছে অন্যদিকে ওই যে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি, অ্যালুমিনিয়ামের আকার তো ছোটো, তাহলে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়াম থেকে বেশি হওয়ার কথা, বাট বাস্তবে হয় না। দেখো বাস্তবে কী হয় না বলো তো? বাস্তবে এরকম হয় বেরিলিয়ামেরই আয়নীকরণ শক্তি বুরন থেকে বেশি হয়ে যায়, এমনকি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়াম থেকে বেশি হয়ে যায়। বাস্তবে এই কাহিনীটা হয়। সো এই কাহিনীটা কেন হয় বুঝতে হবে, বা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো এই কাহিনীটা কেমনে হয়, তুমি একটা জিনিস দেখো, এই জায়গায় বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ভাই? বেরিলিয়াম 4, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2, ঠিক আছে? বুরন হইতেছে 5, বুরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1, ঠিক আছে? ওকে, অন্যদিকে যে ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p1, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো যেটা হয় দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন শক্তি বেশি কেন? বেরিলিয়াম অর্ধপূর্ণ থাকে, বেরিলিয়ামের s অরবিটাল পূর্ণ থাকে। দেখো এখানে s অরবিটাল পূর্ণ, সো পূর্ণ অরবিটাল থাকে। সো বেরিলিয়ামের কি থাকে বলো তো? পূর্ণ অরবিটাল। সো পূর্ণ অরবিটাল থাকায় বেশি স্থিতিশীল, বলো তো? পূর্ণ অরবিটাল থাকায় কি হয়? বেশি স্থিতিশীল হয়। পূর্ণ অরবিটাল মানে কি? বেশি স্থিতিশীল। সেমভাবে এই জায়গায় দেখো, ম্যাগনেসিয়ামের s অরবিটাল পূর্ণ, সো পূর্ণ অরবিটাল যেহেতু সে হচ্ছে বেশি স্থিতিশীল। সো বেশি স্থিতিশীল হইলে কাহিনী যেটা হয় দেখো, নিয়ম অনুযায়ী আমার বুরনের অ্যালুমিনিয়ামের আকার ছোট, অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়াম থেকে বেশি হওয়ার কথা, বাট ম্যাগনেসিয়াম পূর্ণ থাকায়, ম্যাগনেসিয়ামের শেষে অরবিটাল পূর্ণ থাকায় ম্যাগনেসিয়ামের ওই অরবিটালের স্থিতিশীলতা বেশি থাকে। তো এটা আমরা তো আয়নীকরণ শক্তি মানে কি? ওইটা থেকে ইলেকট্রন সরাবো, তো এটা স্থিতিশীল আছে, এটা থেকে ইলেকট্রন সরাইতে একটু কষ্ট হবে না বলো তো? এটা যেহেতু স্থিতিশীল আছে, এটা থেকে ইলেকট্রন সরাইতে কষ্ট হবে। সো এই জন্য এগুলো থেকে ইলেকট্রন সরাইতে কষ্ট হয়। ইলেকট্রন সরাইতে কষ্ট হওয়া মানেই তো আয়নীকরণ শক্তি বেশি। ব্যাপারটা কি বুঝতে পারছো বলো তো? এদের ব্যতিক্রম হওয়ার কারণ কি বলো তো? এদের হচ্ছে এদের বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এগুলার কি হয় বলো তো? এগুলার s অরবিটাল পূর্ণ থাকায় বেশি স্থিতিশীল থাকে, যার ফলে ইলেকট্রন ত্যাগ করা তো বেশি স্থিতিশীল থাকে, এজন্য ইলেকট্রন সহজে ত্যাগ করতে চায় না। আর বেশি স্থিতিশীল ইলেকট্রন ত্যাগ করতে না চাইলে কি বলতো? এজন্য হচ্ছে ওই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি আর কি, ওই যে বেরিলিয়ামের বেশি বুরন থেকে আর ম্যাগনেসিয়ামের বেশি অ্যালুমিনিয়াম থেকে, ঠিক আছে? সেমভাবে আরেকটা ব্যতিক্রম আছে, এই যে আমরা আয়নীকরণ শক্তির ব্যতিক্রম পড়তেছি, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, এই সেমভাবেই ব্যতিক্রম আর কি। এবার ব্যতিক্রমটা হচ্ছে এইভাবে, দেখো তো, ব্যতিক্রমটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের আকার কি রকম বলো তো? নাইট্রোজেন বামে আছে, অক্সিজেন ডানে আছে, তাহলে আকারের ক্রম হচ্ছে এরকম, নাইট্রোজেন আর অক্সিজেনের আকার, অথবা ফসফরাস এবং সালফারের আকার এরকম। ফসফরাসের আকার সালফার থেকে বেশি, নাইট্রোজেনের আকার অক্সিজেন থেকে বেশি, তাহলে আয়নীকরণ শক্তির ক্রম হওয়া উচিত। দেখো আয়নীকরণ
আয়নীকরণ শক্তির ক্রম কীরকম হওয়া উচিত? আয়নীকরণ শক্তির ক্রম হওয়া উচিত যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি, আর এইদিকে সালফারের আয়নীকরণ শক্তি ফসফরাস থেকে বেশি হওয়ার কথা, কারণ সালফারের আকার ছোটো। বাট বাস্তবে এটি হয় না। দেখো সাধারণ নিয়ম হইতেছে, সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হইতেছে যে সাধারণ নিয়ম অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা। সাধারণ নিয়ম অনুযায়ী কী হওয়ার কথা বলো তো? অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা। অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা। এমনকি সালফারেরও আয়নীকরণ শক্তি ফসফরাস থেকে বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবে হয় না। কী হয় না বলো তো? বাস্তবে হয় না। ঠিক আছে, বাস্তবে কী হয় বলো তো? বাস্তবে হয় এরকম, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়ে যায়, আর ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফার থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, বলো তো? বুঝাই দিতে পারছি? ওকে, উপরেরটা হয় না, এটা হয় না, ব্যতিক্রম হয়। কেন ব্যতিক্রম হয়? একটা দেখাইলেও দেখো, আমি শুধুমাত্র এটা দেখাই, এটা সেম। এই যে মনে করো আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি, নাইট্রোজেন 7, সো এটা 1s2 2s2 2p3, এটা হচ্ছে নাইট্রোজেন, তাই না? ওকে, অক্সিজেন কি ভাইয়া? অক্সিজেন হচ্ছে 8, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেন। দেখো এই জায়গায় নাইট্রোজেনের অর্ধপূর্ণ, নাইট্রোজেনের কি বলতো? পি অরবিটাল অর্ধপূর্ণ। নাইট্রোজেনের দেখো পি অরবিটাল অর্ধপূর্ণ, পি অরবিটাল অর্ধপূর্ণ। সো পি অরবিটাল অর্ধপূর্ণ হয়, কাম কি হয়েছে বলতো? বেশি স্থিতিশীল। বেশি স্থিতিশীল মানে কি? ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন। এখন তুমি আমারে বলো, ইলেকট্রন সরাইতে যদি বেশি শক্তির প্রয়োজন হয়, তাহলে কি বলতো? ইলেকট্রন আসক্তি কী হবে বলতো? বেশি হবে। ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি কি? আয়নীকরণ শক্তি। তাই না? বাকি বুঝাইতে পারছি বলো তো? এই যে ভালো মতো বুঝবা, এখানে নাইট্রোজেনের পি অরবিটাল অর্ধপূর্ণ আছে। এই অর্ধপূর্ণ থাকায় এটা বেশি স্থিতিশীল, বেশি স্থির থাকায় ইলেকট্রন সরাইতে বেশি শক্তির প্রয়োজন হয়, এই জন্য আয়নীকরণ শক্তি এদের বেশি হয়। কার থেকে? এই যে পরবর্তী অক্সিজেনের থেকে। ঠিক আছে, সো এই ব্যতিক্রমটা মনে রাখো। সাধারণ নিয়ম অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা, বাট বাস্তবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়। কারণ কি? এই কারণ। সেমভাবে সাধারণ নিয়ম অনুযায়ী সালফারের আয়নীকরণ শক্তি ফসফরাস থেকে বেশি হওয়ার কথা, বাট বাস্তবে হয় ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফার থেকে বেশি। এইগুলো আমার শিক্ষা হয়ে গেছে। তখন পর্যন্ত পড়ছি না ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, সব ব্যতিক্রম পড়া হয়ে গেছে। সো এইগুলো হচ্ছে পরীক্ষায় আসার পসিবিলিটি আছে, ঘুরে পেঁচে। আমি দেখছি কয়েকবার চলে আসছে, যদিও তোমাদের বইয়ে পড়ানো নাই ব্যতিক্রমগুলো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পরবর্তীতে যাই। দেখো তাহলে এবার যদি আমরা এই আনসারটা করি, দেখো এই আনসারটা করি, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি ছিল। তো ইলেকট্রন আসক্তির সময় আমরা দেখছিলাম নিয়ম অনুযায়ী, সাধারণ নিয়ম অনুযায়ী এরকম হওয়ার কথা। ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে ছোটো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা। এরপরে হওয়ার কথা কার বলতো? এরপরে কপার, এরপরে হচ্ছে পটাশিয়াম, এরকম হওয়ার কথা। বাট বাস্তবে আমরা দেখছি ব্যতিক্রম হয়। ম্যাগনেসিয়াম কি থাকে বলতো? এটাতে ম্যাগনেসিয়াম এরকম থাকে 12, যেহেতু 1s2 2s2 2p6 3s2 থাকে, তাই না? সো এখানে ইলেকট্রন আসক্তি মানে কি? নতুন করে ইলেকট্রন প্রবেশ করানো। সেখানে নতুন করে ইলেকট্রন প্রবেশ করাইলে পি অরবিটালে দিতে হয়। তো পি অরবিটালে দিতে ম্যাগনেসিয়াম চাবে না, এজন্য ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি নাই, সেই ইলেকট্রন গ্রহণ করতে চায় না। ব্যাপারটা কি বুঝতে পারছি? সো এজন্য যেটা হয়, এজন্য ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি কম হয়। এমনকি এত কম হয় যে সবগুলা থেকে কম হয়। ব্যাপারটাই বুঝিতে পারছি বলো তো? সবগুলা থেকে কম হয়, সবগুলা থেকে কম হয়। বুঝিতে পারছি? তো এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে ব্যতিক্রম, ম্যাগনেসিয়াম ব্যতিক্রম। এক্সপ্লেনেশন কই আছে? এই জায়গায় আছে। এই যে দেখো, এটা আমরা কি পড়ছি? সিলেট বোর্ড 25, এটা ঘ নাম্বার। এই যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। জানা আছে একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে অগ্রসর হওয়া যায়, ততই ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। আবার একই রূপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, মূলে ইলেকট্রন আসক্তি ততই কমে। কেননা একই পর্যায়ে ক্রমান্বয়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, তাই ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। অপরদিকে একই রূপে। আচ্ছা, এইবার তুমি আকার দিয়ে ডিরেক্ট বইলা ফেলো, ঠিক আছে? সো এখন একটা জিনিস দেখো, এখানে বসে দেখো ম্যাগনেসিয়াম মূল তৃতীয় পর্যায়ে এবং পটাশিয়াম ও কপার মূল চতুর্থ পর্যায়ে অবস্থিত। তাই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা, তাই না?
কিন্তু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস 3s2 হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এবং একদম শূন্যের কাছাকাছি। অপরদিকে চতুর্থ পর্যায়ে পটাশিয়াম ও কপারের মধ্যে কপার ডানে আছে, ঠিক আছে, কপার ডানে থাকে, কপারের আকার কম, ঠিক আছে, এজন্য কপারের ইলেকট্রন আসক্তির মান পটাশিয়াম থেকে বেশি। সুতরাং মৌল তিনটে ইলেকট্রন আসক্তি করলে দেখো কপার আর পটাশিয়াম তারা নিয়ম মেনে হয়েছে, আর ম্যাগনেসিয়াম ব্যতিক্রম হয়ে এত ব্যতিক্রম হয়েছে, এটা শূন্য কাছাকাছি, তো এটার ইলেকট্রন আসক্তি সবার থেকে কম হয়ে গেছে। বুঝতে পারছি? এটা সুন্দর মতো লিখো, তাইলে হয়েছে। এরপরে দেখো এটা কি, দিনাজপুর বোর্ড 25 উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ করতে বলছে। এখানে যে পর্যায় আছে এটার আকারের ক্রম, এখানে দেখো 4 বলছে, 4p মানে কি বলতো? অবভিয়াসলি 4 কার? 4 হচ্ছে বেরিলিয়াম। তো উল্লেখিত পর্যায়টির, উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম, সো এখানে এইটাই পর্যায় আছে। তো শেষে নিয়ন আছে, ভালো মতো বুঝো, নিয়ন। তাহলে নিয়নের আগে ফ্লুরিন আছে, ফ্লুরিনের আগে কে থাকে বলো তো? ফ্লুরিনের আগে থাকে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের আগে কে থাকে বলো তো? নাইট্রোজেন, নাইট্রোজেনের আগে থাকে কার্বন। বাট এখানে যতটা আছে ওইগুলার হচ্ছে আকারের ক্রম বিশ্লেষণ করতে বলছে, তাই না? সেখানে যে পর্যায় আছে বলো তো, এখানে পর্যায়, তো পুরো পর্যায় আকারের ক্রম আমরা বিশ্লেষণ করে দেবো, যেহেতু একটা পর্যায় বলছে, উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম, ঠিক আছে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 25 উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম। সো এখানে পর্যায়ে কি কি আছে বলো তো? আমি তো উল্লেখ করে দিয়ে দিলাম। 4p মানে কি? এটা হচ্ছে বেরিলিয়াম, যা আছে, আচ্ছা যেগুলো আছে ওইগুলোই করি। আর নিয়ন, ফ্লুরিনের আগে যেটা আছে তাহলে এটা অবভিয়াসলি অক্সিজেন হবে, তাই না? তাহলে এখানে কি কি যৌগ আছে বলো তো? এখানে যৌগ আছে দেখতেছি আমরা, বেরিলিয়াম আছে, তারপরে হচ্ছে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লুরিন আছে এবং নিয়ন আছে। সো এগুলার আকারের ক্রম কি বলো তো ভাইয়া? আকার। সো আকারের ক্রম কীরকম হবে? আমরা জানি আকারের ক্রম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কী হয় বলো তো? আকার কমে। সো আকার কেন কমে এই জিনিসটা আমি এক্সপ্লেন করে দিছি, একটাই লিখবা যে আকার কেন কমে। বাম থেকে ডানে গেলে নতুন করে হচ্ছে প্রত্যেক, মানে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে শক্তিস্তর চেঞ্জ হয় না, বাট প্রত্যেকবার নতুন করে ইলেকট্রন যুক্ত হয় এবং নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। এর জন্য কী হয় বলো তো? আকার কমে। ভাইকে বুঝাইতে পারছি? বলো, ভাইকে বুঝাইতে পারছি। তো তাইলে এখানে আকারের ক্রম কী হবে বলো তো? যে বামে আছে তার আকার সবচেয়ে বেশি, বেরিলিয়ামের আকার সবচেয়ে বেশি, এরপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, এরপরে ফ্লুরিন, এরপরে নিয়ন। বুঝতে পারছি? এটা হচ্ছে আকারের ক্রম। এটা কার ক্রম? আকারের ক্রম। ডান, ওকে। এরপরে দেখো, উদ্দীপকে উল্লেখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলোর দাতব ধর্ম বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলোর দাতব ধর্ম বিশ্লেষণ করো। দেখো, দাতব ধর্ম জিনিসটা কি? দেখো, দাতব ধর্ম জিনিসটা পড়া উচিত, আমি তোমাদের বুঝাই ফেলি, বই থেকে পড়ে। দাতব ধর্ম প্রথমেই আছে, এই যে দাতব ধর্ম হইতেছে যে সকল মৌল চকচকে আঘাত করলে দাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাদেরকে আমরা ধাতু বলে থাকি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলি। আর যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাকে মানে যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মৌলের দাতব ধর্ম তত বেশি। মনে করে যে সোডিয়াম আছে, সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, এই প্লাস হওয়ার যে ধর্মটা এটা হচ্ছে দাতব ধর্ম। আর যে যত বেশি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার দাতব ধর্ম বেশি। সো আমরা জানি আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে দাতব ধর্ম হ্রাস পায়, কারণ বাম থেকে ডানে গেলে আকার কমে। সো আকার কমলে দাতব ধর্ম কমে, আর আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে কেন? ঠিক আছে, সো দাতব ধর্মটা একটু দেখাই দিই ভাই, আসো। দেখো, দাতব ধর্ম সংজ্ঞা তো দেখছো। তো দাতব ধর্ম কি পাইলাম আমরা? আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। আকার বাড়লে কি হয় বলো তো? আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। এখন কেন বাড়ে? কারণ দেখছি যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার দাতব ধর্ম তত বেশি। আমরা একটু তুলনা করি, মনে করো লিথিয়ামের এই যে প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 1টা ইলেকট্রন। সো এটা হচ্ছে লিথিয়াম ডান। লিথিয়ামের নিচে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা সোডিয়াম করতেছি। কি বলো তো? সোডিয়ামের ইলেকট্রন কয়টা ভাই? সোডিয়াম হইতেছে 11টা ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে 1টা। তাইলে বলো তো আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে কেন? কারণ দাতব ধর্মের সংজ্ঞা হইতেছে ভাই যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার দাতব ধর্ম তত বেশি।
হ্যাঁ বলো তো, এখানে লিথিয়ামের নিউক্লিয়াসের প্রতি এই ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, এখানে সোডিয়াম থেকে তুলনামূলক এই ইলেকট্রনের দূরত্ব বেশি। তাহলে কার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি বলো তো? এই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি। তো এটা কি সহজে এই ইলেকট্রনটা ত্যাগ করানো যাবে? যাবে না, কারণ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, এটারে টান মেরে ধরে রাখছে, সহজে এইটারে ত্যাগ করানো যাবে না। কোনটারে সহজে ত্যাগ করানো যায় বলো তো এই দুইটার মধ্যে? এখানে আকর্ষণ কম যেহেতু দূরত্ব বেশি, দিলে এটারে সহজে 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 ইলেকট্রন ত্যাগ করবে, সহজে ইলেকট্রন ত্যাগ করবে, কারণ এখানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কম। কেন আকর্ষণ কম? দূরত্ব বেশি। সো আমরা জানি যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তার দাতব ধর্ম তত বেশি। এজন্য পরমাণুর আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। বুঝতে পারছি বলো তো? বুঝতে পারছি। আর অদাতব ধর্ম কি? অদাতব ধর্ম হচ্ছে উল্টা। অদাতব ধর্ম হইতেছে, দেখো, আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলে। যে মূলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই মূলের অধাতব ধর্ম তত বেশি। মনে করে যে ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাস হয়, ঠিক আছে? তো এই যে ইলেকট্রন গ্রহণ করার যে ধর্ম, এটা হচ্ছে তার অধাতব ধর্ম। যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। দেখো, এটা কিন্তু অধাতব ধর্ম আর ইলেকট্রন আসক্তি ওই ইয়েটা কাছাকাছি, বাট দুই জিনিস, ঠিক আছে? এটা জাস্ট ইলেকট্রন ত্যাগ করতেছে, বাট ওইখানে হচ্ছে ইলেকট্রন শক্তি হচ্ছে একটা ইলেকট্রন সরাইয়া বা সরাইতে যে পরিমাণ শক্তি লাগে, অধাতব ধর্ম ওই যে ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন শক্তি কি একটা ইলেকট্রন প্রবেশ করাইয়া ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে ওইটা ইলেকট্রন শক্তি। আর এটা হচ্ছে জাস্ট যে ইলেকট্রন ত্যাগ করতেছে এই ধর্মটাই, ইলেকট্রন যে গ্রহণ করতেছে এই ধর্মটাই অধাতব ধর্ম। বুঝতে পারছি? ওকে। আর এটা তো আর বুঝতেছো, মানে আকার, এটা হচ্ছে উল্টা, অধাতব ধর্ম উল্টা। কিরকম উল্টা? আকার বাড়লে অধাতব ধর্ম কমে, আকার বাড়লে অধাতব ধর্ম কমে। কেন আকার বাড়লে অধাতব ধর্ম কমে? মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে আছে একটা ইলেকট্রন তুমি গ্রহণ করাইতে চাও, ঠিক আছে? আকার বাড়লে কেন হচ্ছে অধাতব ধর্ম কমে, ঠিক আছে? আকার বাড়লে অধাতব ধর্ম কমে। কেন কমে ভাই তোমারে বুঝাই। আকার বাড়লে অধাতব ধর্ম কমে। মনে করো এখানে এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরের প্রতি আকার যেহেতু কম, দূরত্ব কম, তাহলে এখানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি। এখানে একটা ইলেকট্রন আসলো আর এখানে একটা ইলেকট্রন আসলো, বলো কোনটা আগে গ্রহণ করবে? বলো, এখানে যেহেতু নিউক্লিয়াসের প্রতি এখানে আকর্ষণ বেশি, সেখানে এটা টাচ করে এখানে গ্রহণ হয়ে যাবে। এখানে যেহেতু আকর্ষণ কম, এটা আস্তে আস্তে গ্রহণ হবে। সো যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটা হচ্ছে তার অধাতব ধর্ম বেশি। তাহলে এই যে আকার যার কম তার আকর্ষণ বেশি, তাকে সে সহজে গ্রহণ করতে পারবে, এজন্য যার আকার কম তার অধাতব ধর্ম বেশি। বুঝতে পারছি? ওইগুলো একটু মনে রাখো। ওকে। উদ্দীপকের উল্লেখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলো দাতব ধর্ম বিশ্লেষণ করতে বসে। তো দাতব ধর্ম বিশ্লেষণ করতে বসে, তো দাতব ধর্ম কী হবে বলো তো? শ্রেণীর যেগুলো আছে, উদ্দীপকের যে শ্রেণীটা আছে, শ্রেণীতে কি আছে বলো তো? এখানে যে শ্রেণী আছে, তো বুঝে আনসার দাও তো ভাই। এখানে যে শ্রেণী আছে গ নাম্বার, এই শ্রেণীতে এটা হচ্ছে বেরিলিয়াম, যেহেতু 4 পারমাণবিক সংখ্যা, এটার পারমাণবিক সংখ্যা 12, তাহলে এটা ম্যাগনেসিয়াম, এটা 20, মানে এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এগুলার দাতব ধর্ম যদি বিশ্লেষণ করি কি হবে বলো তো? এগুলার দাতব ধর্ম বিশ্লেষণ করলে তোমারে যেটা করতে হবে, দাতব ধর্ম বিশ্লেষণ করতে হইলে আগে আকারের ক্রম বের করতে হবে। কি ক্রম বের করতে হবে? আকারের ক্রম। কারণ আমরা জানি যার আকার বেশি তার দাতব ধর্ম বেশি। তো প্রথমে এগুলার আকারের ক্রম বের করবো, ঠিক আছে? তুমি ইলেকট্রন বিন্যাস করবা, সবগুলা ইলেকট্রন বিন্যাস করবা। দেখো, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে পাবা 4 নাম্বার পর্যায়ের 2 নাম্বার গ্রুপের মৌল। এটা ইলেকট্রন বিন্যাস করলে পাবা 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপের মৌল। এটা পাবা 2 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপের মৌল, ঠিক আছে? এটা তো আমরা জানি 2 নাম্বার আর এখানে তো আর দেখেই বুঝতেছি কোনটা কি, তাই না? তাহলে দেখো তো, আমরা যদি এগুলার আকারের ক্রম বের করি, তুমি তো আকারের ক্রম বের করতে পারবা। সো এগুলার আকারের ক্রম কি হবে বলো তো? সবচেয়ে নিচে যেটি আছে ওইটার আকার সবচেয়ে বেশি, সবচেয়ে নিচের পর্যায়ে আছে ক্যালসিয়াম, তাহলে এটার আকার সবচেয়ে বেশি। এখানে আর কোনো কিছু নাই যেহেতু, ওটা দিয়ে দিলাম। এরপরে এর উপরে যেটা আছে ম্যাগনেসিয়াম, এটার আকার সবচেয়ে বেশি। এরপরে দেখো, এর উপরে 2 নাম্বার পর্যায়ে অনেকগুলো আছে। সো অনেকগুলোর মধ্যে থেকে আমরা জানি যে বামে আছে তার আকার বেশি। সো যে বামে আছে তার আকার বেশি, তাই না? তো এই পর্যায়ের আকারের ক্ষমতা আগেই বের করে ফেলছি। সবচেয়ে বামে থাকে বেরিলিয়াম, এই বেরিলিয়ামের আকার বেশি। এরপরে হচ্ছে এই জায়গায় আছে কি বলতো? নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, এরপরে ফ্লোরিন, এরপরে নিয়ন। এটা কি থাকে বলতো? এটা হচ্ছে আকারের ক্রম।
এটা কি? এটা হচ্ছে আকারের ক্রম, আকারের ক্রম। সো আকারের ক্রম অনুযায়ী এইটা। সো আমরা জানি বলতো দাতব ধর্ম কি? যার আকার বেশি, ঠিক আছে, আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। আকার বাড়লে কী হবে বলতো? দাতব ধর্ম বাড়ে। তাহলে এখানে দাতব ধর্মের ক্রম কী হবে বলতো? দাতব ধর্মের ক্রম হবে এরকম। এগুলার ক্যালসিয়ামের আকার বেশি, ক্যালসিয়ামের দাতব ধর্ম বেশি। ম্যাগনেসিয়াম, এরপরে হচ্ছে বেরিলিয়াম, এরপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, এরপরে ফ্লোরিন, এরপরে নিয়ন। বুঝতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছি। থ্যাংক ইউ। এগুলোর সংখ্যা জাস্ট রিডিং পড়লে তোমরা হবে যে কেমনে লিখতে হয়। জেড মৌলটির 10টি পরমাণুর ভর, এটা এই চ্যাপ্টার না, এটা নাম্বার শিখাবে চ্যাপ্টার 6 পড়ানোর সময়। এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম চাইছে। দেখো এক্স কি ভাইয়া? এক্স এর পারমাণবিক সংখ্যা বলছে 8, তাইলে অবভিয়াসলি এক্স হচ্ছে অক্সিজেন, 12 মানে ম্যাগনেসিয়াম, তারপরে কি 15 মানে কি ভাইয়া? 15 মানে ফসফরাস। রাজশাহী বোর্ড 25 এই মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চাইছে। কি জানতে চাইছে বলতো? ইলেকট্রন আসক্তির ক্রম। দেখো পুরো ব্যতিক্রম দিয়ে দিছে। ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চাইছে, পুরো ব্যতিক্রম দিয়ে দিছে, তাই না? বলো, ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চাইছে, পুরো ব্যতিক্রম দিয়ে দিছে। দেখো এগুলার আকারের ক্রম প্রথমে বাইর করো। আকারের ক্রম কি হবে বলতো? এগুলার আকারের ক্রম হবে অক্সিজেন, ম্যাগনেসিয়াম আর ফসফরাস, তাই না? তাহলে এখানে অক্সিজেন হচ্ছে দেখো 2 নাম্বার পর্যায়ে আছে। তুমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে পর্যায়ের গ্রুপ বাই করতে তো পারবা। কেমনে? এই যে ভাই অক্সিজেন আছে, অক্সিজেন হচ্ছে 8, 1s2, 1s2, 2s2, 2p4, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের হিসাব করে দেখো কি বের হয়? পর্যায়ে 2, ঠিক আছে, গ্রুপ 16 বের হয়। ওই এসআরপি আছে, যোগ করে 10 যোগ করবা, গ্রুপ 16 বের হয়। তারপরে ম্যাগনেসিয়ামের 3 নাম্বার পর্যায়ের 2 নাম্বার গ্রুপ, ফসফরাসের হচ্ছে 3 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপ, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে এটা এগুলার পর্যায় সারণীতে অবস্থান। অক্সিজেন যদি এরকম থাকে, এখানে থাকে ফসফরাস এই জায়গায় আর ম্যাগনেসিয়াম এই জায়গায়, ঠিক আছে, পর্যায় সারণীতে এরকম অবস্থানে আছে, ম্যাগনেসিয়াম এই জায়গায় আছে। তাহলে দেখো সবচেয়ে নিচে আছে এইগুলা, তো নিচেরগুলো আগে হিসাব করি, দেখো নিচে যেহেতু ম্যাগনেসিয়াম আর ফসফরাস আসে, তো এগুলার আকার উপরে সবগুলো থেকে বেশি হবে। তো এখানে ম্যাগনেসিয়ামের আকার বেশি, ম্যাগনেসিয়াম বামে আছে এর জন্য ম্যাগনেসিয়ামের আকার ফসফরাস থেকে বেশি, এরপরে উপরে অক্সিজেন। এটা হচ্ছে আকারের ক্রম। তো সাধারণ নিয়ম অনুযায়ী ইলেকট্রন আসক্তি কীরকম হওয়া উচিত বলতো? সাধারণ নিয়ম অনুযায়ী ইলেকট্রন আসক্তির ক্রম এরকম হওয়া উচিত যে যার আকার কম তার ইলেকট্রন আসক্তি বেশি, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি ফসফরাস থেকে, এরপরে ম্যাগনেসিয়াম, এরকম হওয়া উচিত, তাই না? সাধারণ নিয়ম অনুযায়ী এরকম ইলেকট্রন আসক্তির ক্রম হওয়া উচিত। কিন্তু এখানে অক্সিজেন ও ফসফরাসের মধ্যে ব্যতিক্রম ইলেকট্রন আসক্তি লক্ষ্য করা যায়। ফসফরাস ও অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম ইলেকট্রন আসক্তি লক্ষ্য করা যায়। দেখাইছিলাম এই ফসফরাস আর অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম ইলেকট্রন আসক্তি কেন? কারণ হচ্ছে অক্সিজেন, ভালো মতো বুঝবা, এই যে অক্সিজেনে হচ্ছে এরকম অবস্থা। অক্সিজেনের চিত্রটা আঁকি তো, এই যে হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? 6টা। এই হচ্ছে 8টা ইলেকট্রন টোটাল, ঠিক আছে। অন্যদিকে সালফার না ফসফরাস, হেই অক্সিজেনের নিচে তো সালফার থাকে, অক্সিজেনের নিচে কি থাকে বলো তো? সালফার থাকে। তাহলে এখানে তো ব্যতিক্রমের কিছু দেখতেছি না, এখানে তো অটোমেটিক হয়ে গেছে। সালফার হইলে ব্যতিক্রম হইতো, এটা ব্যতিক্রম হইতেছে না। এটা ব্যতিক্রম হয়। অক্সিজেন আর সালফারের মধ্যে ব্যতিক্রম হয়, ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম হয় না। সো এটাই হচ্ছে সাধারণ ইলেকট্রন, এটাই ইলেকট্রন আসক্তি। আকার কমলে ইয়ে হয়, সো এটাই ইলেকট্রন আসক্তি। ওটা চেক করি তো রাজশাহী বোর্ড 25 আছে কিনা, এটাই ইলেকট্রন আসক্তি হবে। রাজশাহী বোর্ড 25, বরিশাল বোর্ড 25, রাজশাহী বোর্ড 25 কই?
এটাই নাকি এটা আমি যেটা করাইলাম, এটা অন্যটা। জেড মূলটি 10টি পরমাণুর ভর, রাজশাহী বোর্ড 25। ওকে, সো দেখো এটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী হয়ে যাইতেছে, সো এটা আর কিছু লাগবে না, কারণ এটাই কারণ এখানে তো ব্যতিক্রম নাই। অক্সিজেনের সাথে সালফার থাকলে ব্যতিক্রম হইতো, অক্সিজেন আর সালফারের মধ্যে ব্যতিক্রম হয়, যেখানে সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেন থেকে বেশি হয়ে যায়। মনে আছে আমরা দেখছিলাম ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম সালফারের সাথে হয়, আর ম্যাগনেসিয়ামের এমনিতেই সবচেয়ে কম হয়, এটা ম্যাগনেসিয়ামের কমই আছে এখানে, সেখানে ব্যতিক্রমের কিছু নাই। দেখো তো ইলেকট্রন আসক্তির যখন ব্যতিক্রম পড়াই তোমারে, এই যে দেখো, এই যে অক্সিজেন আর সালফারের মধ্যে ব্যতিক্রম হয়, অক্সিজেন সালফার থেকে বেশি হওয়ার কথা, আবার সালফার অক্সিজেন থেকে বেশি হয়ে যায়। আমি সালফার আর ফসফরাস গুলাই ফেলছিলাম। যাই হোক উদ্দীপকের মৌলগুলির আকৃতি ও ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চেয়েছে। ওকে, দেখো গ নাম্বারটা, উদ্দীপকের মৌলসমূহের আকৃতি ও ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চেয়েছে। তো আকৃতি এটা হচ্ছে বেরিলিয়াম, তাই না? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে এটা কি, এটা হচ্ছে 15 যেহেতু এটা ফসফরাস, এটা 16 যেহেতু এটা সালফার। তো এগুলার আকৃতি ও ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চাইছে। এটা হচ্ছে যশোর বোর্ড 25, নাকি যশোর বোর্ড 25 আছে, ঢাকা বোর্ড 24 দিছে, যশোর বোর্ড 25 নাই, ঠিক আছে? সো এটা আকারের ক্রমতা ইজিলি পারবা। গ নাম্বারটা দেখো, আকারের ক্রম কি জানতে চাইছে? আকারের ক্রম কে কে আছে বলো তো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। সো তুমি দেখো বেরিলিয়াম হচ্ছে 2 নাম্বার পর্যায়ের 2 নাম্বার গ্রুপের মূল্য, ম্যাগনেসিয়াম 3 নাম্বার পর্যায়ের 2 নাম্বার গ্রুপের মূল্য, ফসফরাস 3 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপের মূল্য, সালফার 3 নাম্বার পর্যায়ের 16 নাম্বার পর্যায়ের 16 নাম্বার গ্রুপের মূল্য। এইভাবে তুমি বের করবা, ইলেকট্রোবিনেশ করলে এটা বের করতে পারবা পর্যায়ের গ্রুপ। সো এটা বের করার পরে যে কাহিনীটা করতে হবে, দেখো এটা বের করার পরে যে কাহিনীটা করতে হবে সেটা হইতেছে, তাহলে দেখো বেরিলিয়াম উপরে আছে নিয়ম অনুযায়ী 2 নাম্বার পর্যায়ে, যেহেতু উপরে আছে 2 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ, তাহলে 3 নাম্বার পর্যায়ে আছে ম্যাগনেসিয়াম 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে এখানে আছে, ফসফরাস 3 নাম্বার পর্যায়ে 15 নাম্বার গ্রুপে এখানে আছে, আর সালফার মনে করো এখানে আছে 3 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপে এখানে আছে। তাই নিয়ম অনুযায়ী দেখো আকারের ক্রম কি হইতেছে, আকারের ক্রম হইতেছে এখানে, আকারের ক্রম কি হইতেছে, আকারের ক্রম হইতেছে দেখো তোমার সবের নিচে যারা আছে এদের আকার সবচেয়ে বড় হবে। সেখানে ম্যাগনেসিয়ামের আকার, মানে এদের আকার বড়, সো এদের মধ্যে আবার দেখো যারা বামে আছে তাদের আকার বড় হবে, কারণ বামের গুলার আকার বড়, ডানে গেলে আকার ছোট হয়। তাহলে ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে বড়, এরপরে ফসফরাস, এরপরে সালফার, এরপরে উপরে উঠলে বেরিলিয়াম। সো এটা হচ্ছে আকারের ক্রম। আমরা কি বুঝতে পারছি বলো তো? ভাই কি বুঝাইতে পারছি? আকারের ক্রমটা বুঝাইতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, সো এবারে আকারের ক্রম আমরা পাইলাম, এখন হচ্ছে আমরা আয়নীকরণ শক্তির ক্রম বের করব। কি বের করবো বলো তো? আয়নীকরণ শক্তির ক্রম। সো আয়নীকরণ শক্তির ক্রম কি হবে? দেখো স্বাভাবিক নিয়ম অনুযায়ী কীরকম হওয়া উচিত? সবচেয়ে ছোট বেরিলিয়াম, সো বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত, এরপরে সালফার, এরপরে ফসফরাস, এরপরে ম্যাগনেসিয়াম, এরকম হওয়া উচিত, তাই না? বাট এখানে ব্যতিক্রম আছে বলো তো। যেই জায়গায় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম চলে আসছে, যেই জায়গায় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম চলে আসছে এই জায়গায় অবভিয়াসলি ব্যতিক্রম আছে, কারণ এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রোবিন্যাস দেখছিলাম 1s2 2s2 2p6 3s2। এই s অরবিটাল পূর্ণ থাকায় এখানে নতুন করে ইলেকট্রন ঢোকানো যায় না, কজ নতুন ইলেকট্রন ঢুকালে পি অরবিটালে নেওয়া লাগে। এজন্য বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রায় শূন্যের কাছাকাছি। সো এখানে ব্যতিক্রম যারা তুমি সুন্দর মতো এক্সপ্লেন করবা। দেখো সালফার আর ফসফরাসের মধ্যে ব্যতিক্রম নাই, ঠিক আছে? সো ওদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী হয়েছে সালফার ইজ গ্রেটার দেন ফসফরাস, এটা হইল। সালফারের ইলেকট্রন আসক্তি ফসফরাস থেকে বেশি, ঠিক আছে? সালফারের ইলেকট্রন আসক্তি কি ফসফরাস থেকে বেশি, এটা ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, ব্যাপারটা বুঝছো? এখন হচ্ছে আমরা দেখব এই বাকি কি আছে, ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম।
বুঝছো, ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম। এখন জিনিসটা বুঝাই, দেখো সালফারের ইলেকট্রন আসক্তি ফসফরাস থেকে বেশি, আমরা বুঝছি। এরপরে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম এদের ইলেকট্রন আসক্তি একদম শূন্যের কাছাকাছি। কেন? কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। এই যে এই অরবিটাল পূর্ণ থাকায় এদের কি বলতো ইলেকট্রন আসক্তি নেই বললেই চলে। ইলেকট্রন আসক্তির ক্রম, আয়নীকরণ শক্তি নাই, ইলেকট্রন আসক্তির ক্রম। সো এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম। কিসের ক্রম? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ওকে, ইলেকট্রন আসক্তির ক্রম, ঠিক আছে। তো এদের হচ্ছে দেখো এদের দুইটারই সেম কাহিনী। সো এদের দুইটার সেম কাহিনী। সো এদের ইলেকট্রন আসক্তি নাই বললেই চলে, মানে বাকি এক্সিস্টিং যেগুলো আছে এগুলো থেকে এদের ইলেকট্রন আসক্তি অবশ্যই কম হবে। এক্সিস্টিংগুলো থেকে এদের ইলেকট্রন আসক্তি কম হবে। এবার এদের মধ্যে আবার এদের যেহেতু সেম কাহিনী, তাহলে এদের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি বলো তো? এদের মধ্যে যেহেতু সেম কাহিনী, তখন আমরা আকারের নিয়মে যাব, যার আকার কম তার ইলেকট্রন আসক্তি বেশি। সো এখানে এদের পরে বেরিলিয়াম হবে এবং সবার শেষে ম্যাগনেসিয়াম হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সো এটা হচ্ছে আনসার। সো এখানে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এই ব্যাখ্যাটা ভালো মতো পড়ো, বুঝছো? ওকে, তো এগুলো হচ্ছে এক্স্যাক্ট আমরা একদম প্রপার নিয়মে করতেছি, একদম প্রপার নিয়মে করতেছি। সো যদিও তোমাদের বই অনুসারে বইয়ে ব্যতিক্রম নাই, আকার অনুযায়ী টাস করে দিয়ে দিলে হয়ে যাওয়ার কথা, বইয়ে ব্যতিক্রম নাই, বাট অ্যাকচুয়াল সঠিক আনসার হচ্ছে এটা। বুঝতে পারছি? ওকে, এবারে আসো, এটাতে কি বলছে? এক্স ওয়াই ও কিউ মৌলসমূহ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত। দেখো একই গ্রুপে অবস্থিত মৌলগুলা একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। এখানে এক্স কে বলতো, এক্স হচ্ছে 11 দেওয়া, তাই না? তাহলে এক্স হচ্ছে সোডিয়াম যেহেতু 11, ওয়াই কে বলতো 19 হচ্ছে পটাশিয়াম, এই যে পাইছি। জেড হচ্ছে 35, তাই না? এক্স ওয়াই ও কিউ এর কথা বলছে, তাহলে কিউ হইতেছে কে বলতো? কিউ হইতেছে 37 কে তুমি তোমার ইয়েতে দেখো পটাশিয়ামের নিচে রুবিডিয়াম হইতেছে 37। একটু বইয়ে বাইর করে দেখো যে একই গ্রুপের মৌলগুলো একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। শেষের দিকে আছে একই গ্রুপের মৌলগুলো কি করে? একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। লাইক মনে করো এই যে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এগুলা কি করে? একই গ্রুপের মৌলগুলো একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। সো এইগুলো হচ্ছে ধাতু, এইসবগুলো ধাতু। সো এগুলো একই গ্রুপে যে আছে ওইটা আমরা কেমনে বুঝবো? সো আমরা জানি একই গ্রুপের মৌলগুলা, দেখো একই গ্রুপের মৌল কি করে বলো তো? একই রকম বিক্রিয়া প্রদর্শন করে, একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। একই গ্রুপের মৌল কি করে বলো তো? একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। একই গ্রুপের মৌল কি করে? একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। বুঝাইতে পারছি বলো তো? একই গ্রুপের মৌল কি করে বলো তো? একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। সো আমরা দেখবো এই যে ধাতুগুলো আছে, প্রথমে 1 নম্বরে দেখি হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া। হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া। সো এই যে এইগুলো আছে, এই যে সোডিয়াম এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের একটা মৌল, মনে করো ক্লোরিন। এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, লবণ উৎপন্ন করছে। তারপরে দেখো এই যে পটাশিয়াম, এমনি না, ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করবে 2টা সোডিয়াম, দুইটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। 2টা পটাশিয়াম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। সেমভাবে 2টা রুবিডিয়াম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? 2টা রুবিডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই যে এদের সবগুলোর বিক্রিয়ার ধরন কি সেম না ভিন্ন বলতো? সবগুলো একই রকম বিক্রিয়া প্রদর্শন করছে। সো একই গ্রুপের মৌলগুলো একই রকম বিক্রিয়া প্রদর্শন করে, ঠিক আছে? এটা তুমি দেখাবা। সে উদ্দীপকে এক্স ওয়াই ও কিউ এগুলো হচ্ছে গ্রুপ 1 এর মৌল। এগুলো কিসের মৌল বলো তো? গ্রুপ 1 এর মৌল। আর গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু। এই যে এগুলা ভালো মতো জানবা। গ্রুপ 1 এর মৌল কি বলো তো? ক্ষার ধাতু। এইগুলা কই আছে? এখানে আছে। এই যে এগুলো একটু আমি জাস্ট দেখাই দিই। সেটা হচ্ছে তুমি ভালো মতো এগুলো দেখে নিতে হবে ভাই। গ্রুপ 1 এর মূল হচ্ছে ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলো তো? পর্যায় সারণী 1 নং গ্রুপের 7টি মূল আছে, এর মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি 6টি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এরা ক্ষার ধাতু। কারণ হইতেছে এই 6টা মৌলর প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং ক্ষার তৈরি করে। এগুলা প্রত্যেকটি লাইক মনে করো যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার। সো 2টা সোডিয়াম 2টা পানির সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? এই যে এই বিক্রিয়াটা তোমারে দেখাই। সো কেমনে বিক্রিয়া করবে? 2টা সোডিয়াম 2টা পানি। এখন একটা পানিরে যদি আমরা ভাঙি তাহলে ও পাই
সরি এইচ পাই, এইচ প্লাস পাই এবং OH মাইনাস পাই। তো দুইটা পানিরে বাংলে দুইটা OH মাইনাস এবং দুইটা H প্লাস পাবো। তো এই যে এখান থেকে দুইটা সোডিয়াম দুইটা OH রে নেওয়া হচ্ছে, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। আর এখানে বাকি কে থাকে বলতো, দুইটা পানি, তো দুইটা পানির মধ্যে কি থাকে বলতো, দুইটা OH আর দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বুঝতে পারছি? সো এইভাবে এগুলো হচ্ছে ক্ষার ধাতু কারণ হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। এজন্য এরা ক্ষার ধাতু। এই বিক্রিয়াটাও দেখাইতে পারো যে এরা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এই যে পানির সাথে বিক্রিয়া। 2 নম্বরে আমরা পানির সাথে বিক্রিয়া দেখাইতে পারবো। এই গ্রুপের প্রত্যেকটা মূল সেম বিক্রিয়া দেখাবে। পানির সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া। তো পানির সাথে যদি বিক্রিয়া করাই, দেখো এই যে মনে করো সোডিয়াম আছে এখানে, এই সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করবে, 2 মোল পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে বলো তো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। সেইমভাবে এখানে কি আছে, পটাশিয়াম আছে, 2 মোল পটাশিয়াম কার সাথে বিক্রিয়া করবে বলো তো, পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে। তারপরে রুবিডিয়াম, 2 মোল পানির সাথে বিক্রিয়া করে 2 মোল রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। মেইন কত হইতেছে, এরা সেম একই রকম বিক্রিয়া প্রদর্শন করছে, দেখো প্রত্যেকটাই সেম টাইপের বিক্রিয়া প্রদর্শন করছে, সেম কাহিনী করছে। এজন্য এইভাবে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারি এগুলো হচ্ছে একই গ্রুপে অবস্থিত। বুঝতে পারছো? এরা যেহেতু একই রকম বিক্রিয়া প্রদর্শন করছে, এরা একই গ্রুপে অবস্থিত। বাকি বুঝাইতে পারছি বলো তো? আশা করি বুঝতে পারছি। এবার আমরা যে এতক্ষণ ইলেকট্রন শক্তির ব্যতিক্রম দেখতেছি, আমরা কি পরীক্ষায় ব্যতিক্রম সহকারেই লিখবো? দেখো আমি বিভিন্ন গাইডে দেখলাম ব্যতিক্রমগুলো উল্লেখ করেই দিছে, তোমার বইয়ে নাই ঠিক আছে, বাট গাইডগুলোতে ব্যতিক্রমগুলো উল্লেখ করেই দিছে। তো যেহেতু ব্যতিক্রম উল্লেখ করে দিছে, আমাদের ব্যতিক্রমগুলা অনুযায়ী আনসার করা উচিত। আর ব্যতিক্রম বেশি না, তুমি আসলে ওই বায়া ক্লাসে যে ব্যতিক্রমগুলো দেখাইছি ওগুলো দেখলেই হয়। আর তো ঋণাত্মকতার ব্যতিক্রম লাগে না, শুধু ব্যতিক্রম ইলেকট্রন শক্তি আর আয়নীকরণ শক্তিতে লাগে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো এই যে এটা অনেক ইম্পর্টেন্ট। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় শনাক্ত করো। ওয়াই কে এখানে দেখো মানে এদিকে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা আর এদিকে দেওয়া আছে আয়নীকরণ শক্তি। জ্যামিতিক সংখ্যা কি দেওয়া, এইদিকে আছে আয়নীকরণ শক্তি, এদিকে কি দেওয়া বলো তো, আয়নীকরণ শক্তি। অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা চট্টগ্রাম বোর্ড 24 আসছে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে বলছে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করতে বলছে বলো তো, ওয়াই মৌলের গ্রুপ ও পর্যায়। মানে ওয়াই মৌল কোনটা বলো তো, ওয়াই মৌল কোনটা? ওয়াই হইতেছে এই জায়গায় এটা, কই ওয়াই, এই যে ওয়াই হচ্ছে এটা, তাই না? তাহলে এটা হচ্ছে ফ্লুরিন, এটা কি, এটা হচ্ছে ফ্লুরিন। তো ফ্লুরিনের গ্রুপ আর পর্যায় বের করার কোনো ব্যাপারই নেই, এটা পারবো আমরা, ঘ করি। দেখো এখানে কোয়েশ্চেন হইতেছে যে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ। দেখো এটা পিওর ব্যতিক্রম থেকেই কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটাই আসছে ব্যতিক্রম উল্লেখ কইরা। দেখো নিয়ম হইতেছে এই যে এটা 5 মানে কি বুরন, ঠিক আছে, এটা হচ্ছে কার্বন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন, ফ্লুরিন। তাহলে এরা কিন্তু একই পর্যায়ের বাম থেকে ডানে যাইতেছে। দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে যাইতেছে। তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। সো এই গ্রাফটা সোজা এরকম ঊর্ধ্বগামী হওয়ার কথা। সাধারণ নিয়ম অনুযায়ী একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, সো গ্রাফটা এরকম সোজা ঊর্ধ্বগামী হওয়ার কথা। বাট এখানে গিয়ে দেখো গ্রাফটা এখান থেকে আবার নিচে নেমে আবার উপরে উঠছে। এই কাহিনীটা কেন করছে, এইটাই বিশ্লেষণ করতে হবে যে উদ্দীপকের মৌলগুলো আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ। প্রথমে হচ্ছে উদ্দীপকের মৌলগুলার আকারের ক্রম বের করবা। প্রথমে সবগুলার আকারের ক্রম বের করবা, ঠিক আছে, আকারের ক্রম বের করবা। সো আকারের ক্রম বের করলে দেখো এখানে বুরন বামে আছে, মানে একই পর্যায়ে যেহেতু বামের গুলার আকার বেশি, সো বুরনের আকার সবচেয়ে বেশি, এরপরে কার্বন, এরপরে কি বলতো নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, এরপরে ফ্লুরিন। তো এবার স্বাভাবিক নিয়ম অনুযায়ী আয়নীকরণ শক্তির ক্রম কীরকম হওয়া উচিত বলতো? সাধারণ নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম এরকম হওয়া উচিত যে যার আকার কম তার আয়নীকরণ শক্তি বেশি। ফ্লুরিনের সবচেয়ে বেশি, এরপরে অক্সিজেন, এরপরে নাইট্রোজেন, এরপরে কার্বন, এরপরে বুরন, ঠিক আছে। কিন্তু বাস্তবে তা হয় না। কিন্তু বাস্তবে বলো আয়নীকরণ শক্তির মধ্যে কার আর কার মধ্যে গেঞ্জামটা লাগে? কিন্তু বাস্তবে এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে গেঞ্জামটা লাগে। দেখো এই যে এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। নিয়ম অনুযায়ী দেখো, নিয়ম অনুযায়ী তোমার অক্সিজেনের আয়নীকরণ শক্তি, নিয়ম সাধারণ নিয়ম অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়।
নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়। কেন হয় বলো তো? বাস্তবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি হয়। এর কারণ হইতেছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে নাইট্রোজেন 7 1s2 2s2 2p3, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p4। তো এখানে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা নাইট্রোজেনের এটা অর্ধপূর্ণ দেখতেছি, পি অরবিটাল অর্ধপূর্ণ দেখতেছি, যার ফলে সে বেশি স্থিতিশীল। সো বেশি স্থিতিশীল হয় কি হবে বলো তো? যেহেতু অর্ধপূর্ণ, নাইট্রোজেন অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল হয়, সে সহজে কি করতে চায় না বলতো? স্থিতিশীল যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারবে, চাইবে না। মানে ইলেকট্রন ত্যাগ করতে কি হবে বলো তো? বলো, বেশি স্থিতিশীল যেহেতু, তার থেকে ইলেকট্রন মানে ত্যাগ করানো কষ্ট হবে, মানে বেশি শক্তির প্রয়োজন হবে। এজন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, স্থিতিশীল থাকায় আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি বেশি, মানে আয়নীকরণ শক্তিটা কার থেকে বেশি বলো তো? অক্সিজেন থেকে। তার পাশে যেটা আছে দেখো, স্বাভাবিক নিয়ম অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী নাইট্রোজেনের শেষ অরবিটাল অর্ধপূর্ণ থাকায় বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থাকে, এজন্য এটার আয়নীকরণ শক্তি বেশি হয়ে যায়। কার থেকে? অক্সিজেন থেকে বেশি হয়ে যায়। সো বাস্তবে কী হয় বলতো? সো পরবর্তীতে আমরা এটার মানে ব্যতিক্রম করে অ্যাকচুয়াল আয়নীকরণ শক্তির ক্রম হয় এরকম তখন যে ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিনের পরে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি থাকে নাইট্রোজেনের। দেখো স্বাভাবিক নিয়মে অক্সিজেন বেশি থাকার কথা, বাট ব্যতিক্রম হওয়ার জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হয়ে যায়, এরপরে অক্সিজেন, এরপরে হচ্ছে কার্বন, এরপরে বোরন। সো এজন্য দেখো আমরা এই জায়গায় গিয়ে স্বাভাবিক নিয়ম অনুযায়ী গেলে কিন্তু এই যে দেখো বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি, বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী গেলে বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি, কার্বন থেকে নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে অক্সিজেন, বোরন থেকে কার্বন, কার্বন থেকে নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে অক্সিজেন। এটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী বেশি হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালে আমরা ব্যতিক্রম হওয়ার পরে যেটা পাই, এখানে গিয়ে ঝামেলাটা হয়। দেখো ব্যতিক্রম হওয়ার পরে যে আমরা সঠিক ইলেকট্রন বিন্যাসটা পাই, এটা কিন্তু সঠিক, এটা হচ্ছে সঠিক আয়নীকরণ শক্তি, এটা সঠিক আয়নীকরণ শক্তি, ঠিক আছে, আয়নীকরণ শক্তি সঠিক এটা। তো এটা সঠিক আয়নীকরণ শক্তি যেহেতু, সো এখানে আমরা পাই এই যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম হয়, এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম হয়, এই গ্রাফটা ঊর্ধ্বগামী না হয়, এই জায়গায় কী হয় বলো তো? এই যে দেখো নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়ে গেছে, এটা কিন্তু অক্সিজেন, এটা নাইট্রোজেন। সো নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়ে গেছে, এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। বুঝাইতে পারছি? সো এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু বহুত জিনিস বুঝছো ভাই, বহুত জিনিস বুঝছো। এটা ঢাকা বোর্ড 24-এ আসছে। পোলাবান বইয়ে দেয় নাই ব্যাপারটা ক্লিয়ার কইরা, বাট পরীক্ষায় আসতেছে এই জিনিসটা একটু দুঃখজনক। বাট চিন্তা করে না, ভাইয়া শিখাই দিছি যা, তা একটু মনে রাখো। এই ব্যতিক্রমগুলো যে ভাইয়া পড়াইছে, ওই ব্যতিক্রমগুলো জাস্ট মনে রাখো। ওই যে এই নাইট্রোজেন আর অক্সিজেনের ব্যতিক্রমটাই কিন্তু আসছে, এই ব্যতিক্রমটাকে আমি পড়াইছি। নাইট্রোজেন অক্সিজেনের ব্যতিক্রম কই পড়াইছি বলো তো? আয়নীকরণ শক্তিতে। এই যে দেখো স্বাভাবিক নিয়ম অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। কারণ কি? এই যে কারণটা এখানে লেখা দিছি। সো এটাই আসতেছে। তো সবগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে ভাইয়া, এখানে কিন্তু অনেক সুন্দর মতো এক্সপ্লেন করে দিছি, এগুলো একটু পড়ো, ঠিক আছে? ওকে হ্যাঁ, আচ্ছা এটা তো শেষ না, এটা দেখি আমরা। এটা হচ্ছে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2024-এর কোয়েশ্চেন, ঠিক আছে? এখন এখানে এ আর এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম, এটা তো আর সহজ। এ আর এক্স একদম আকার দিয়ে যাবে, এ ডানে আছে, তো আকারের ক্রম এ ইজ গ্রেটার দেন এক্স, ইলেকট্রন আসক্তি হবে এক্স ইজ গ্রেটার দেন এ, কারণ এটা আকারে ছোট। ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীতমুখী। ওয়াই আর জেড কে বলতো? ওয়াই আর জেড দেখো, নিয়নের আগে জেড হইতেছে ফ্লোরিন এবং ওয়াই হইতেছে ফ্লোরিনের আগে অক্সিজেন। তো বলছে ওয়াই ও জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। এটা তো বুঝতেছি, এটা তো আমরা এমনিতেই জানি পরস্পর বিপরীত ক্রমে যে পরিবর্তিত হয়। তো এখানে ওয়াই হচ্ছে ফ্লোরিন, তারপর ওয়াই ফ্লোরিন না, জেড হচ্ছে ফ্লোরিন এবং ওয়াই হইতেছে অক্সিজেন। কেমনে বুঝছি? ওই যে নিয়নের আগে তো ফ্লোরিন থাকে, ফ্লোরিনের আগে অক্সিজেন থাকে। সো এদের আকারের ক্রম কি বলতো? এদের আকারের ক্রম হচ্ছে, দেখো যেহেতু অক্সিজেন বামে আছে, অক্সিজেনের আকার ফ্লোরিন থেকে বেশি, অক্সিজেনের আকার ফ্লোরিন থেকে বেশি। আর আয়নীকরণ শক্তির ক্রম কী হবে বলতো? আয়নীকরণ শক্তির ক্রম কী হবে? আয়নীকরণ শক্তির ক্রম হবে এরকম, আয়নীকরণ শক্তির ক্রম হবে এই যে দেখো, আয়নীকরণ শক্তির ক্রম কীরকম হবে বাইরে বলো তো? আয়নীকরণ শক্তির ক্রম হবে উল্টা,
যার আকার কম তার আয়নীকরণ শক্তি বেশি, যার আকার বেশি তার আয়নীকরণ শক্তি কম। এই যে বিপরীত ক্রমে আবর্তিত হয়েছে। আর এটা উল্লেখ করবা যে কেন আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে, এই জিনিসটা তো আমি তোমার বুঝাইছি, ঠিক আছে। আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে কেন? কারণ আয়নীকরণ শক্তি হইতেছে ভাই একটা মৌল থেকে তুমি একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় ওইটা। সো আকার কমলে আকর্ষণ বেশি থাকে, ওইখান থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগে, এজন্য আকার কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। এই জিনিসটা এক্সপ্লেন করে দিবা, বুঝাইতে পারছি? এরপরে দেখো এইটা এ ও বি এর আয়নীকরণ শক্তির তুলনা বহুত করছি। দেখো গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না, এই জিনিসটা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলছে। ব্যাপারটা বুঝছো? গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। সো আমরা একটু দেখি, তো সবসময় যে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার সমান হয়ে যায় গ্রুপ নাম্বার, এটা ঠিক না, ঠিক আছে। কেমনে? এই যে মনে করো এটা সোডিয়াম, তো কেমনে? এটার পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s1। সো এটার পর্যায় হইতেছে 3, গ্রুপ 1, কারণ এটা রুল 1-এ পড়তেছে। সোডিয়ামের পরে এই জায়গায় আছে দেখো 14তে সিলিকন, এই যে বি, যেটা বি হচ্ছে সিলিকন হচ্ছে 14, এই যে এটা হচ্ছে সিলিকন, যেহেতু এটা পারমাণবিক সংখ্যা 14, এটা 24 মানে কি ক্রোমিয়াম। তো এইভাবে তুমি দিবা, বুঝবা। এখন এটা সুন্দর একটা কোয়েশ্চেন, আমার ভালো লাগছে, স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন। সিলিকনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p2। তো এটার পর্যায়ে কত বলো তো? এটার পর্যায়ে হইতেছে, সিলিকনের পর্যায়ে হইতেছে এই যে এখান থেকে দেখো পর্যায়ে 3, আর গ্রুপ কত? গ্রুপ যেহেতু এখানে srp অরবিটাল আছে, srp এর ইলেকট্রন যোগ করে আরও 10 যোগ করতে হবে, রুল 2-তে পড়তেছে। তাহলে s এ 2টা p এ 2টা আরও 10 যোগ করলে তো আমরা 14 পাইতেছি। ব্যাপারটা বুঝো? বলছে গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না। দেখো প্রথমটাতে আমরা পাইলাম সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এটার গ্রুপ 1, বাট এইটার দেখো সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, বাট এটার গ্রুপ হচ্ছে 14। বলো তো এখানে কি সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার সমান হয়েছে? গ্রুপ হয় নাই। আচ্ছা পরবর্তীটা দেখি, ক্রোমিয়ামেরটা দেখি 24, যেটা ক্রোমিয়াম হইতেছে 24, এটার ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s2 2s2 2p6, ঠিক আছে, 3s2 3p6 4s1 এবং 3d5। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। সো ক্রোমিয়ামের পর্যায়ে কত বলো তো ভাই? ক্রোমিয়ামের পর্যায়ে হইতেছে এই জায়গায় 4, এবং ক্রোমিয়ামের গ্রুপ কত? ক্রোমিয়ামের গ্রুপ হইতেছে, দেখো এটা সর্বশেষ পর্যায়ে এস আছে, এর আগে ডি আছে, তাহলে এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা 1 আর 5 যোগ করলে 6 হয়। ক্রোমিয়ামের গ্রুপ কত হয়েছে? 6 হয়েছে। কারণ ভালো মতো বুঝো, ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, বাট ক্রোমিয়ামের গ্রুপ হইতেছে 6, তাইলে সবসময় কি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান গ্রুপ হয়ে যায়? হয় না, কয়েকটা ক্ষেত্রে হয়। যেমন ধরো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল একটা, এটার গ্রুপও হয়েছে কয়টা? একটা। বাট দেখো সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 4টা, এটার গ্রুপ হয়েছে 14, সমান হয়েছে? হয় নাই। ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ছিল ইলেকট্রন একটা, গ্রুপ হয়েছে 6, হয়েছে? সমান না। তাহলে এটা ঠিক যে গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান হয় না, ঠিক আছে। কিছু ক্ষেত্রে সমান হইলেও বেশিরভাগ ক্ষেত্রে সমান হয় না। বুঝতে পারছো? ডান, ওকে। এরপরে XYZ এর ইলেকট্রন আসক্তি জানতে চাইছে। বলো তো এক্স কি? এক্স সোডিয়াম, ওয়াই কি বলো তো? এক্স সোডিয়াম, ওয়াই অ্যালুমিনিয়াম এবং জেড হচ্ছে ক্লোরিন। এগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চাইছে। এটা তো ইজি, এটা ইজি। কেমনে বলো তো? আকার হবে, এগুলোর মধ্যে তো ব্যতিক্রম নাই। সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম নাই। সো আকারের ক্রম হবে সোডিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন ক্লোরিন, কারণ এগুলো বামে আছে। তো কি জানতে চাইছে? ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম কী হবে বলো তো? ইলেকট্রন আসক্তির ক্রম হবে উল্টা। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপরে সোডিয়াম। ওকে, বুঝছি। এরপরে দেখবো হচ্ছে আমরা এক্স এবং জেড মৌল দুইটা উভয় অত্যন্ত সক্রিয়, কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। কেমনে ভাইয়া তোমার বুঝে? দেখো এখানে এক্স কি বলতো? এক্স হইতেছে সোডিয়াম। 1 নাম্বারটা সলভ করো। এক্স হচ্ছে সোডিয়াম, তাই না? তো সোডিয়াম অত্যন্ত সক্রিয় মৌল। কেন? এটা হচ্ছে ধাতু। সো এটার সক্রিয়তা কি? এটা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। এটার সক্রিয়তা কিসের উপর নির্ভর করে? এটা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে
পারে তত বেশি সক্রিয়, তাই না? এটা যেহেতু ধাতু, ধাতু সক্রিয়তা কেমনে নির্ভর করে? যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তত বেশি সক্রিয়। তো সোডিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস হইতে পারে, তো সোডিয়াম হচ্ছে অত্যন্ত সক্রিয়। তো তার সক্রিয়তার কারণ কি? সে ইলেকট্রন ত্যাগ করে সক্রিয়, মানে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে, তার দাতব ধর্ম অনুযায়ী সে সক্রিয়, ঠিক আছে? সো এটা কি ধাতু, সো তার দাতব ধর্ম আছে। এই দাতব ধর্ম অনুযায়ী সে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে তত বেশি সক্রিয়। অন্যদিকে জেড কি বলতো? জেড অত্যন্ত সক্রিয়, এটা ক্লোরিন, বাট এটা সক্রিয়তার কারণ কি বলতো? জেড হচ্ছে ক্লোরিন। সো ক্লোরিনের সক্রিয়তার কারণ কি? ক্লোরিন হচ্ছে ভাই অধাতু। অধাতুর সক্রিয়তার কারণ কি? অধাতুর সক্রিয়তা হইতেছে যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার সক্রিয়তা তত বেশি। তো এটা হচ্ছে অধাতু, তাহলে তার সক্রিয়তা ডিপেন্ড করতেছে সে সহজে সহজে কি করতে পারে বলতো? ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং এই অনুযায়ী তার সক্রিয়তা বেশি। তাই দেখো, সে অধাতু, এই জন্য অধাতুর হিসাব মতে তার সক্রিয়তা বেশি, আর এটা ধাতুর হিসাব মতে তার সক্রিয়তা বেশি। তো দুইটাই অনেক সক্রিয়, আর দুইটার সক্রিয়তার কারণ ভিন্ন। কারণ সোডিয়ামের সক্রিয়তার কারণ ডিপেন্ড করতেছে কত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে ওইটার উপর, আর ক্লোরিনের সক্রিয়তা ডিপেন্ড করতেছে কত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে ওইটার উপর। বুঝতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, সো এরপরের কোয়েশ্চেনটা দেখি। এখানে পারমাণবিক বরই হচ্ছে, দেখো এটা রাখছি আমি এটার জন্য যে পারমাণবিক বর পর্যায় সারণীর মূল ভিত্তি নয় উদ্দীপকের জেড এবং কিউ এর, এটা তো এই চ্যাপ্টারের ম্যাথ, এটি লাগবে না। পারমাণবিক আকার ঊর্ধ্বক্রমে সাজায়, এডি তোমরা কইরো, এডি পারবা। এই যে দেখো জেড মৌলের অবস্থান বের করতে পারবো। WXY মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে বিক্রিয়ার সকল দেখাইতে বলছে। এই যে একই রকম ধর্ম প্রদর্শন করে, কোনটা বলছে বলো তো? WXY। ডাব্লিউ হচ্ছে এটা, লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, সোডিয়ামের নিচে আছে কি বলো? পটাশিয়াম, পটাশিয়ামের নিচে আছে রুবিডিয়াম। এগুলা একই রকম ধর্ম প্রদর্শন করে। একই রকম ধর্ম প্রদর্শন কি বলতো? এগুলো হচ্ছে ধাতু, একই গ্রুপের মৌল। তাহলে এগুলা দেখো হচ্ছে, একটা হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, দেখাবা হ্যালোজেনের সাথে বিক্রিয়া। সো একই রকম ধর্ম প্রদর্শন করে। কেমনে হ্যালোজেনের সাথে বিক্রিয়া? এই যে মনে করো সোডিয়াম আছে, এটা হ্যালোজেন গ্রুপের একটা মৌল হচ্ছে ক্লোরিন। ওই ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া কইরা সে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। সেম কাহিনী পটাশিয়ামও করবে। দুইটা পটাশিয়াম এই ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া কইরা পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। দুইটা রুবিডিয়াম এই ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া কইরা রুবিডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এই যে কাহিনীটা একই রকম ধর্ম প্রদর্শন করছে। তারপর হচ্ছে পানির সাথে বিক্রিয়া, H2 এর সাথে বিক্রিয়া, মানে একই রকম ধর্ম প্রদর্শন করে, মানে একই রকম বিক্রিয়া দেয় আর কি। পানির সাথে বিক্রিয়া, এই যে মনে করো সোডিয়াম, সে যখন পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে এই বিক্রিয়াটা ভালো মতো বুঝো, এই বিক্রিয়াটা অনেকে বুঝো না, আমি তোমার দেখাই। এই যে ভাই সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? এখন পানির সাথে বিক্রিয়া করে সে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই পানিরে ভাঙলে আমরা H+ পাই আর OH- পাই, ঠিক আছে? তো সোডিয়াম OH এর সাথে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? বাট একলা H+ তো এখানে তুমি দিতে পারবে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সেখানে দুইটা হাইড্রোজেন প্রয়োজন। এজন্য আমাদের যেটা করা লাগে, আমরা এখানে দুইটা সোডিয়াম দুইটা পানির সাথে বিক্রিয়া করাই। তো এই দুইটা পানি হইলে এখানে দুইটা OH থাকে আর দুইটা H+ থাকে। দুইটা সোডিয়াম দুইটা OH নেয় এখান থেকে, পানির দুইটা OH নিয়ে দুইটা কি উৎপন্ন করে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে দুইটা H+ বাকি থাকে, এই দুইটা পানি থাকে, এই দুইটা H+ হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সেমভাবে দুইটা পটাশিয়াম দুই মোল পানির সাথে যদি বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং কি উৎপন্ন করবে বলো তো? পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। সেমভাবে রুবিডিয়াম কার সাথে বিক্রিয়া করবে বলো তো? পানির সাথে বিক্রিয়া করবে, কইরা কি উৎপন্ন করবে? রুবিডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। বুঝাইতে পারছি? ডান। সো এইটাই হচ্ছে আমাদের কি বলতো? মৌলগুলোও যে একই রকম ধর্ম প্রদর্শন করে ওই জিনিসটা, বুঝতে পারছি? ওকে, এরপরে 1 নং মৌলগুলোর দাতব ধর্ম ব্যাখ্যা করতে বসে। এই যে 1 নং ফিগারে মৌলগুলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোর দাতব ধর্ম কি বলতো? এই যে এগুলার উপর থেকে নিচে গেলে দাতব ধর্ম বাড়ে, কারণ আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। সো এখানে সবচেয়ে বেশি দাতব ধর্ম ক্যালসিয়ামের, এরপরে ম্যাগনেসিয়ামের, এরপরে বেরিলিয়ামের। সেই দাতব ধর্ম আমরা বিশ্লেষণ করতে পারবো, কারণ আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। উদ্দীপকের 2 নংয়ের মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা? দেখো 2 নংয়ের মৌলগুলো একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিশ্লেষণ চাইছে। X হচ্ছে 9 মানে ফ্লোরিন,
17 পারমাণবিক সংখ্যা মানে ক্লোরিন, 35 পারমাণবিক সংখ্যা মানে কি ক্লোরিনের নিচে কি আছে বলো তো ক্লোরিন ব্রোমিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ঠিক আছে। তো এই 2 নংয়ের মৌলগুলো একই গ্রুপের অন্তর্গত কিনা। সো প্রথমে হচ্ছে একই গ্রুপের অন্তর্ভুক্তর জন্য তুমি হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস করবা। এই যে ফ্লোরিন আছে 9, এটা ইলেকট্রন বিন্যাস করলে পাবা 1s2 2s2 2p7। সো এটা হিসাব নিকাশ করলে দেখো গ্রুপ যখন বাইর করব এটার গ্রুপ বের হবে 17। সেমভাবে ক্লোরিন এটা ইলেকট্রন বিন্যাস কইরা গ্রুপ বাইর করব, গ্রুপ 17 বের হবে, ঠিক আছে। ব্রোমিনের ইলেকট্রন বিন্যাসটা একটু কইরা দিই তাইলে অনেকে পারবা না। ব্রোমিন হচ্ছে 35, এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 18টা হইল, পরে 4s2 ভালো মতো বুঝো 4s2 3d10, তাহলে কয়টা হইলো বলো তো 4s2 20 আর 3d10 30টা হইলো। পরে ব্রোমিনে যাওয়ার জন্য 4p5 হয়। সো এই যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা 4 নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপ বলো তো, এসআরপি আছে যেহেতু 2টা যোগ করে 10 যোগ করা লাগে, সো গ্রুপ হয় এখানে কত 17। তাহলে আমরা গ্রুপ হিসাব করে পাইলাম সবগুলা 17 নাম্বার গ্রুপের মূল, তারা একই গ্রুপের অন্তর্ভুক্ত। বাট এটা আরও ডিপলি প্রমাণ করতে গেলে দেখাইতে হবে যে সবগুলা একই রকম বিক্রিয়া দেয়। সো একই রকম বিক্রিয়া দেওয়ার জন্য দেখো এইগুলা প্রথমে হচ্ছে হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে, এই যে প্রথমে দেখো আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখাবো। সো এগুলা প্রথমে একই গ্রুপের যেহেতু অন্তর্ভুক্ত হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, সো এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে জানো, এই যে মনে করো ফ্লোরিন গ্যাস আছে, ফ্লোরিনের একটা অণু ফ্লোরিন গ্যাস হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে তাইলে হচ্ছে সে হাইড্রোজেন ফ্লুরাইড উৎপন্ন করে, ঠিক আছে বুঝছো। এই যে আমরা একটা কাজ করি হাইড্রোজেনটা ফার্স্টে দিই, এখানে ফ্লোরিনটা দিই, এটা গ্যাস উৎপন্ন হয়েছে, কি উৎপন্ন হয়েছে গ্যাস, আর এইগুলোও গ্যাস ছিল, ঠিক আছে। সেমভাবে এই হাইড্রোজেন গ্যাসের সাথে যখন ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে তখন হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এই গ্যাস উৎপন্ন করে। তারপরে হাইড্রোজেন গ্যাস যখন এই ব্রোমিন গ্যাসের সাথে বিক্রিয়া করে তখন এখানে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে, ঠিক আছে। এটা গেল একটা, দেখো তিনটাই একই রকম বিক্রিয়া প্রদর্শন করছে, তিনটা কি করছে বলো তো একই রকম বিক্রিয়া প্রদর্শন করছে। এরপরে এগুলা আবার 2 নম্বরে হচ্ছে দেখো পানির সাথে বিক্রিয়া, পানির সাথে যদি আমরা এগুলো আবার বিক্রিয়া করাই তাহলে কী হবে জানো, এই যে এখানে যেটা পাইছি এই হাইড্রোজেন ফ্লুরাইডে যদি হচ্ছে আমরা পানির সাথে বিক্রিয়া করাই, এটা তো এখন গ্যাস আছে, তখন এটা পানির সাথে বিক্রিয়া এটা লিকুইড হয়ে যাবে। লিকুইড হওয়া মানে কি হচ্ছে বলো তো, এটা অ্যাসিড হয়ে গেছে, এটা কী হয়ে গেছে অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড হয়ে গেছে। সেমভাবে এই যে হাইড্রোজেন ক্লোরাইড যেটা এটা গ্যাস আছে, পানিতে বিয়োজিত করলে এটা কী হবে বলো তো, এই যে লিকুইড না অ্যাকুয়াস হবে, কী হবে বলো তো অ্যাকুয়াস, জলীয় দ্রবণ, এই যে অ্যাকুয়াস হবে এবং এটা কী হয়ে যাবে অ্যাসিড হয়ে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাবে, বুঝতে পারছো। সেমভাবে হাইড্রোজেন ব্রোমাইড এখন গ্যাস আছে, পানিতে বিয়োজিত করলে সে হয়ে যাবে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, বুঝতে পারছি। ওকে, এরপরে কাহিনী কি, এরপরে কাহিনী হইতেছে এই যে এগুলার সাথে হচ্ছে আবার আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করি তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো ওইটাও দেখাইতে পারো, বাট দুইটা দেখাইলেও হয়, এতটুকু দেখাইলেই হবে যে এইগুলা দেখো একই গ্রুপের মৌল, আমরা গ্রুপ বের করে দেখছি এবং কি এগুলা একই রকম বিক্রিয়া প্রদর্শন করছে, তাইলে অবভিয়াসলি এগুলা একই গ্রুপের মৌল, ঠিক আছে। ওকে, এরপরে চাইলে এটাও দেখাইতে পারো যেটা তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে এই যে বইয়ে আছে কিন্তু এইগুলার এই যে এগুলার বিক্রিয়াগুলো বইয়ে আছে, এগুলা এই যে এর সাথে বিক্রিয়া করে অ্যাকুয়াস উৎপন্ন করছে, তাই না। এরপরে দেখো এগুলো আবার কি হয়, ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া কইরা পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। দেখো এগুলা আবার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি বিক্রিয়া করে সেম কাহিনী করবে। এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়াটা, ক্যালসিয়াম কার্বনেট, ওই যে আমরা যেখানে কি পাইছি বলো তো হাইড্রোজেন, এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তাই না। তো 2 অণু হাইড্রোফ্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে ক্যালসিয়ামে ফ্লুরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফ্লুরাইড উৎপন্ন করবে, এখানে যোজনীর আদান প্রদান হয়। দেখো ফ্লুরিনের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2। সো বিক্রিয়া করার সময় ক্যালসিয়াম আর ফ্লুরিন, ক্যালসিয়ামের যোজনী 2 ফ্লুরিনের কাছে গেছে, ফ্লুরিনের যোজনী 1 ক্যালসিয়ামের কাছে গেছে, এইভাবে ক্যালসিয়াম ফ্লুরাইড হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি আছে বলো তো, ক্যালসিয়াম ফ্লুরাইড হইলো, এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন নিয়ে হচ্ছে একটা পানি উৎপন্ন করে, আর তখন এখানে কার্বন একটা থাকে আর অক্সিজেন 2টা বাকি থাকে, এইভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
সেমভাবে এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও বিক্রিয়া করে দেখাও, ঠিক আছে, তাইলে এখানে যেটা হবে এই ক্যালসিয়ামের ক্লোরিনে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এরপরে পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো সেম বাকিটাও সেম করবে, ওই যে কি বলে হাইড্রোব্রোমিক অ্যাসিড। তো সেম যেহেতু বিক্রিয়া করতেছে, সেম ধর্ম প্রদর্শন করতেছে, তো এগুলো একই গ্রুপের মূল্য। হ্যাঁ ভাইয়া, আমি তো বের হয়েছি, আপনি কই? ওকে, তাড়াতাড়ি বের হন। হ্যাঁ, ডোমেস্টিকে আসেন। ফ্লাইট হচ্ছে ওই যে এক্স্যাক্ট 8টায়, সো আমাদের 40 মিনিট আগে থাকা লাগে। হ্যাঁ, ওকে ওকে ওকে। সো তোমাদের ক্লাস শেষ করে আমাদের সিলেট যেতে দিতেছে আজকে ফিজিক্স এক্সাম। তো চ্যাপ্টার 5 হয়তো চ্যাপ্টার 5 নতুনভাবে নিতেছি না, কারণ চ্যাপ্টার দেখতেছি যে এটাও নিতে গিয়ে 2 ঘন্টা হয়ে গেছে। চ্যাপ্টার 5-এ আমার 2.5 ঘন্টার একটা ক্লাস আছে, 2 ঘন্টা 40 মিনিট আর কি। এটা অনেক ডিটেলসে পড়াইছে। আমার কাছে মনে হয় কেমিস্ট্রি আগে বন্ধ আছে, একটু ডিটেলসে পড়া উচিত। চ্যাপ্টার 5-এ অনেক জিনিস বুঝে শুনে পড়া উচিত, না এটা ঝামেলার মধ্যে পড়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক। সো এগুলা বুঝলাম। এখন দেখো একটা ব্যাপার আছে, তড়িৎ ঋণাত্মকতা। দেখো, তড়িৎ ঋণাত্মকতা মেবি তোমাদের পড়াই নাই। তড়িৎ ঋণাত্মকতা একটা ব্যাপার, ওটা একটু পড়াই আসি। তারপরে একটা জিনিস দেখো, আমি এই জিনিসগুলো পড়াইতেছি না, তোমরা নিজেরা পড়ে নিবা। এই যে এই যে এই যে এই যে এই যে যে ক্ষার ধাতু, গ্রুপ 1-এর মূলগুলো হচ্ছে ক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কারা? গ্রুপ 2-এর মূল যে রাসরা মৃৎক্ষার ধাতু। মুদ্রা ধাতু কারা? গ্রুপ 11-এর 4টা মূলের মধ্যে প্রথম 3টা কপার, সিলভার, গোল্ড, এই 3টা হচ্ছে মুদ্রা ধাতু, কারণ এগুলা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো, এজন্য এগুলো মুদ্রা ধাতু। তারপরে হেলোজেন গ্রুপ, হেলোজেন মানে লবণ উৎপন্নকারী। গ্রুপ 17-এর মূলগুলো হচ্ছে হেলোজেন, কারণ এগুলা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। লাগে যে ক্লোরিন আর সোডিয়ামে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করছে, ঠিক আছে। এই ডিটেলসগুলো যাই না, নিষ্ক্রিয় গ্যাসের ডিটেলসটা একটু পড়ো, অবস্থান্তর মূল্য কি এটা পড়ো। এগুলা আসবে শর্ট কোয়েশ্চেনে বা খ নাম্বারে কাজে আসবে। বুঝাইতে পারছি? এবার একটু তড়িৎ ঋণাত্মকতা দেখাই দিই। এই যে তড়িৎ ঋণাত্মকতা কি বলছে দেখো তো, এর সংজ্ঞা কি? দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এবং এটার সিম্পল আনসার যে তড়িৎ ঋণাত্মকতা এটা পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের বামের মূলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মূলের পারমাণবিক ব্যাসার্ধ কম। এই যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, এই জিনিসটা জানলেই হয়ে গেছে। এটা কোনো ব্যতিক্রম লাগবে না তোমাদের এখন। সো এটা ইজি, তড়িৎ ঋণাত্মকতা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তির মতো ব্যতিক্রম এখানে নাই, ঠিক আছে। সো তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা কি বলছে দেখো, আমি তোমার এই যে এটা সমযোজী মূল আঁকি, কার্বন ডাই অক্সাইড। মনে করো এটা একটা সমযোজী বন্ধন। চ্যাপ্টার 5 যারা পড়বা তাইলে এটার চিত্র বুঝবা। এই যে মনে করো কার্বন, ঠিক আছে, কার্বনের সমযোজী বন্ধনটা আঁকি। এটার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বলো তো? কার্বনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, ঠিক আছে। তারপরে কার্বনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। এখানে 2টা, এখানে 2টা হয়। তারপরে ইলেকট্রন শেয়ার হয় অক্সিজেনের সাথে, এইভাবে ইলেকট্রন শেয়ার হয় অক্সিজেনের সাথে, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তর। এর ভিতরে আছে অক্সিজেনের প্রথম শক্তি স্তর, তাই না? এটা কি বলতো? এটি হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন হচ্ছে এখানে ইলেকট্রন শেয়ার হবে। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে অক্সিজেনের 6টা। সো এখানে 2টা, এখানে 2টা, বাকি 2টা এই ভিতরে দেওয়া হয়, ঠিক আছে। এখানেও সেম কাহিনী, এখানেও সেম কাহিনী। এই যে অক্সিজেন, ঠিক আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, বাকি 2টা ভিতরে দেওয়া হয়। এই যে সমযোজী বন্ধন, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন। সো এটা সমযোজী বন্ধন যখন চ্যাপ্টার 5-এ পড়বা দেখবা এগুলো ডিটেলসে বুঝাইছি। এখন জাস্ট বুঝাইতেছি ওই তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি। দেখো, এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলারে, এইগুলো হচ্ছে এই ইলেকট্রনগুলা বন্ধনে আবদ্ধ হয়েছে। এই ইলেকট্রনগুলারে এই কার্বনও তার নিজের দিকে টানে, অক্সিজেনও তার নিজের দিকে টানে, ঠিক আছে। এই যে অক্সিজেন এই বন্ধন জুড় ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে যে টানার যে প্রবণতাটা, এটাই তড়িৎ ঋণাত্মকতা। এই যে দেখো কি বলছে, সমযোজী বন্ধনে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। দেখো এই যে অণুর পরমাণুগুলা বন্ধনের ইলেকট্রনগুলারে নিজের দিকে যে আকর্ষণ করে, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা সিম্পল জিনিস কি, এই যে দেখো এইটাই যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। তুমি জাস্ট পারমাণবিক ব্যাসার্ধ জানলে তড়িৎ ঋণাত্মকতা বের করে ফেলতে পারবা। দেখো এইখানে আছে উদ্দীপকের ABCD এর পারমাণবিক আকার ও তড়িৎ ঋণাত্মকতা জানতে চাইছে। পারমাণবিক সংখ্যা দেওয়া নাই এখানে, কি বললো বলো তো? আমি এটা দিয়ে দিই, জানি না এটা কি, এখন চেক করতেছি না।
তৈথিনাত্মকতা তো সো মনে করো এ হচ্ছে এটা সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা মনে করো অ্যালুমিনিয়াম, এটা মনে করো সিলিকন, এটা মনে করো ফসফরাস, ঠিক আছে, ABCD, ঠিক আছে। মনে করো এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম, আচ্ছা সোডিয়াম ম্যাগনেসিয়াম না অন্যগুলা দিই ভাই, আচ্ছা থাক, মনে করো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন আছে। সো এদের আকারের ক্রম কী হবে বলো তো? আকারের ক্রম হবে এই যে বামে যেগুলো আছে সেগুলোর আকার বড়, সোডিয়ামের আকার বড়, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে সিলিকন, ঠিক আছে। বাট তড়িৎ ঋণাত্মকতা কী হবে বলো তো? যার আকার কম, একদম সিম্পল, যার আকার কম তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটার থেকে কম আসে বাট যাই না যাও, যার আকার কম তার তৈরি ঋণাত্মকতা বেশি, সিম্পল। সিলিকনের আকার কম তার তৈরি ঋণাত্মকতা বেশি, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে সোডিয়াম, ঠিক আছে। সো এইভাবে তড়িৎ ঋণাত্মকতা সিম্পলি আনসার দিতে পারবা। সংজ্ঞাটাঙ্গা বুঝে লিখো যে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, ওই সংজ্ঞা প্রথমে লিখবে, এরপরে আকারের ক্রমটা তুমি বের করবা, এরপরে লিখবা যে আমরা জানি যার আকার কম তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ঠিক আছে। সো এখানে আকার কম সিলিকনের, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এইভাবে সাজাবো। সো এই আর কিছু নাই। চ্যাপ্টার 4 আমরা যথেষ্ট পড়ার চেষ্টা করছি, 1 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে অ্যাকচুয়ালি। অনেক ব্যতিক্রম চলে আসে, আসলে আমরা বিপদে পড়ে গেছিলাম। সো ব্যতিক্রমগুলা আমার কাছে মনে হইতেছে তোমরা একটু পড়ে যাওয়া উচিত, যেহেতু গাইডগুলোতে আমি দেখছি সবাই ব্যতিক্রম সহ দিছে, এমনকি ঢাকা বোর্ড 2024-এ যে কোয়েশ্চেনটাই আসছিল এটা ব্যতিক্রমের উপরেই আসছিল, ঠিক আছে। তো তোমাদের বইয়ে ব্যতিক্রম নাই, তারপরে দেখুন ব্যতিক্রম পড়া লাগতেছে, একটু দেখো ভাই, আমি সুন্দর মতো ব্যতিক্রমগুলো দেখাই দিচ্ছি, এগুলো একটু ভালো মতো গাঢ়ভাবে মনে রেখে যেও, নোট করে যেও, তাইলে হয়েছে।